श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापारिणे। আচ্ছা, আমি প্রত্যেকের শুনবো। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আচ্ছা, ভয়েস ক্লিয়ার এখন? কোনো অসুবিধা নেই? ভয়েসটা ভীষণ ইকো হচ্ছে, আর কথাটা জড়িয়ে যাচ্ছে, মানে মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, একটু ওয়েট করুন। হচ্ছে তো আজকের প্রথম ক্লাসে আমরা কি করি, একটু পরিচয় পর্ব সারা হয়। যেহেতু প্রথম ক্লাস, অনলাইনে ক্লাস, তো আহ, এমনটা পরবর্তীকালে হতে পারে যে স্টুডেন্ট এবং টিচার পাশাপাশি যাচ্ছেন কোনো একটা রাস্তাতে বা ট্রেনে, বাসে, কেউ কাউকে চেনেন না, মানে এইরকম একটা পরিস্থিতিও হতে পারে। তো তাই জন্য আমরা আর এছাড়াও আপনারা যেহেতু পরস্পরের এখন সবাই সহপাঠী সহপাঠিনী, তো আপনারা হয়তো পাশাপাশি যাবেন, পাশাপাশি থাকেন, জানানো না যে একই ক্লাস আপনারা করছেন। তো সেক্ষেত্রে আমি প্রত্যেককে আজকে এরকমও করা হয় যে ভিডিও অন করে প্রত্যেকের একটু পরিচয় দেবে, বর্তমানে কি করছেন এবং সংস্কৃতির ব্যাকগ্রাউন্ড কি আছে, বা কিভাবে এই কোর্সে আসা, বা কেন, মানে কোন কারণে কিভাবে এলেন এই কোর্সে, কেমন ইন্টারেস্ট রয়েছে, তা এইসব একটু নিজেদের সম্বন্ধে বলবেন প্রথমে আজকে, তারপরে আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, প্রথমে আমি নিজের সম্পর্কে একটু বলে নিই। নাম জানেন প্রত্যেকে, রাজকুমার মণ্ডল। আমার সংস্কৃতে গ্র্যাজুয়েশন, এমএ, এমফিল, বর্তমানে পিএইচডি চলছে। সবকিছুই হয়েছে বেলুরে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, এখান থেকেই সবকিছু। এখন এখানেই পিএইচডি চলছে। তো আমি আমাদের এই চ্যান্টিং শেখাবো। ঠিক আছে, তো আপাতত আমার সম্পর্কে এতটুকুই। এরপরে আমি প্রত্যেককে নাম ধরে ধরে ডাকছি প্রথম থেকে। প্রত্যেকে একটু ভিডিও অন করে নিজেদের পরিচয় দেবেন এবং এই কোর্সে কিভাবে এলেন একটু বলবেন, এবং ঠিক আছে, আরো যদি কিছু বলার থাকে বিশেষ একটু জানাবেন। আচ্ছা, প্রথমেই অনিরুদ্ধ কুমার দে। অনিরুদ্ধ কুমার দে। হ্যাঁ, আছি। হ্যাঁ, একটু ভিডিও অন করে একটু মানে নিজের পরিচয় দিন, কি করছেন এখন বর্তমানে, বা এই কোর্সে কিভাবে আসা। বর্তমানে আমি ফিজিক্সে অনার্স করেছি, তারপর এমএসসি করেছি। এখন টিউশন পড়াই 11-12 জেই বা নিটের ব্যাচ ফিজিক্স। আর জওহর নবোদয় যে বিদ্যালয় আছে সেখানে পার্ট টাইম কাজ করি, মানে পার্ট টাইম ক্লাস নিই, পার্ট টাইম করি। আচ্ছা, আমাদের এই চ্যান্টিং কোর্সে কিভাবে আসা? চ্যান্টিং কোর্সে বলতে একজন আমাদের ম্যাডাম আছেন, প্রাইমারি স্কুলের টিচার, ওনার থ্রুতে আমি এই এই কোর্সের সম্বন্ধে জানতে পারি। আর নিজে অ্যাকচুয়ালি রিলিজিয়াস জিনিসগুলো পড়ি, ভালো লাগে। বা প্রত্যেক দিনই ভগবদ গীতা পাঠ বলুন বা উপনিষদ পড়া বলুন, এগুলো পড়া হয় প্রত্যেক দিনই। তো এবার ওই রেসপেক্টে মানে মানে কোনো ট্রেনিং নিয়ে নয়, এমনি শুনে পড়ে জেনে নিজের থেকেই আর কি। তো প্রপার হিসাবে জানার জন্য বা কিভাবে একদম প্রপার ওয়েতে শেখার জন্য, মানে 7-8 লাস্ট সংস্কৃত শিখেছি, ওই রেসপেক্টেই করেছি। তো এবার মানে সংস্কৃতটা ভালোই শিখেছিলাম, এখনো
হিন্দি বা সংস্কৃত পড়তে আমি পারি, মানে আচ্ছা তারপর কোনো কানেকশন ছিল না, কিন্তু ওই রেসপেক্টেই আর কি আবার মানে ইচ্ছে বহুদিনের যে ভালো করে একদম সংস্কৃত থেকে শিখে সংস্কৃততেই ওগুলোকে পড়া। আমরা যেগুলো পড়ি সেগুলো বাংলা ট্রান্সলেশন পড়ি, সেটার ইচ্ছা হয় না, কেন আচ্ছা। আমাদের হুম। প্রপার যে মানেটা সেটা কখনো বেরোবে না বাংলা থেকে পড়লে, তো সেটা কোনোদিন চাইও না আমি পড়তে। কিন্তু এখন যেহেতু রিলিজিয়াস্টিক ভিউগুলোকে আমার পুরোপুরি এক্সপ্লোর করার ইচ্ছা আছে, তো সেই কারণেই আগে ওটা থেকে এখান থেকে যদি আমি কিছু পাই ভালো করে, সেটার জন্য এখানে জয়েন করা আগে। আচ্ছা, এমনি দেবনাগরী স্ক্রিপ্ট তাহলে পড়তে পারেন, তাই তো? হ্যাঁ, পারি বলতে ওই দেখে দেখে পারি, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি। ওটাই। ভুল তো থাকবেই, কারণ কোনো কারো আমার ট্রেন নই আমি একটুকু, আচ্ছা, উচ্চারণে হোক পড়াতে হোক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদে, আচ্ছা, বেশ, ঠিক মুর্শিদাবাদে আছে। বাড়ি, তো রঘুনাথগঞ্জের ওইদিকে বাড়ি, মন্ডলপুর বলে একটা গ্রাম। আমি থাকি বহরমপুরে, আচ্ছা, ওখানেই মানে কাজ, যেহেতু জওহর নবোদয় বিদ্যালয়টা বহরমপুরে, আচ্ছা, ওখানেই থাকি, ওখানেই টিউশন টিউশন করি, ওখানেই সবকিছু চলে। আচ্ছা, আচ্ছা, বেশ, অনেক কিছু জানা গেল। ঠিক আছে, এবারে ক্লাস চলতে চলতে আস্তে আস্তে আরো জানা যাবে অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অবশ্যই, থ্যাংক ওকে, ইউ ওকে। সো মাচ। নেক্সট, অরুণিমা সান্যাল। নমস্কার, আমি স্কুল টিচার। নমস্কার। ওকে। স্বামীজির বাড়ির সামনে দিয়ে যেতে যেতে এই কোর্সের অ্যাডটা দেখতে পাই, তখনই এনরোল করব বলে ভাবি। কারণ সংস্কৃত আমি শুনেছি যে উচ্চারণগুলো একটু অন্যরকম হয়, তো সেইটাই শেখার জন্যে। আর বিশেষ করে মন্ত্রগুলোর মন্ত্রপুষ্পম বলে একটা বই কিনেছি, তাতেও দেখছি অনেক আচ্ছা, রকম স্কেচ মার্ক টার্ক গুলো দেওয়া রয়েছে, যেগুলো আমি ঠিক বুঝতে পারছি না যে কিভাবে উচ্চারণটা করতে হবে। সেই জন্যই আরেকটু ভালো করে শেখার জন্য ভর্তি হয়েছি। আচ্ছা, আপনার সাবজেক্ট? আমার সাবজেক্ট ইংলিশ। আচ্ছা, আচ্ছা, ওকে। আর বাড়ি তাহলে কলকাতায়, তাই তো, এখানে? না, আমার বাড়ি কোন্নগর। আচ্ছা, থাকা হয় কলকাতায়? না, কোন্নগরেই থাকি, ও, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। যাতায়াত। আচ্ছা, আচ্ছা, বেশ, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, অতসী ম্যাডাম। অতসী ম্যাডাম তো পরিচিতই আমাদের। হ্যাঁ স্যার, হুম। কেমন আছেন স্যার? ভালো আছেন? হুম হুম, ভালো। ভালো আছি। স্যার, আমি নিজের পরিচয় দিয়ে দিই সবার সামনেই আর একবার। আমি হাউসওয়াইফ। এই স্যারের কাছে আমরা পড়েছি একবার, খুবই ভালো পড়ান, কিন্তু আমার দুর্ভাগ্য ছিল গত বছর এই সময় আমি ভর্তি হয়েছিলাম। বাড়িতে কিছু অসুবিধার জন্য ওনার কাছে আমি পুরো ক্লাস করতে পারিনি, যদিও কোর্সটা পুরো কমপ্লিট করেছিলাম আমি, কিন্তু অনেক কিছু শেখার বাকি রয়ে গেছিল, সেই জন্য আমি আবার নতুন করে এই L1 এ ভর্তি হয়েছি। আমি অ্যানসেস্ট্রিয়াল হাউস থেকে L1 L2 এগুলো আমি আগেই করে নিয়েছিলাম। এরকম ভাবে পড়ে দেখলাম যে না, আর একবার যদি পড়তে পারি, ওনার কাছে শিখতে পারি, হয়তো আর একটু ভালো শিখতে পারবো। কারণ গত বছর আমি একটু উনি যে ট্রিক গুলো শেখান প্রোনাউন্সের, খুব সুন্দর করে শেখান, সেটা আমি ভালো করে শিখতে পারিনি গত বছরে, সেই জন্য আমি আবার জয়েন করেছি। আচ্ছা, ম্যাডাম কিন্তু একটা অ্যাডভান্স বাকিদের থেকে। না না না, তা না, আমি একা নয়, আছি অনেকেই। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। হুম। নেক্সট, বাসুদেব মাহাতো। আচ্ছা, আচ্ছা, নমস্কার। আচ্ছা, আপনার স্পিকারটা অন নেই। শুভ সন্ধ্যা সবাইকে। আমি ডক্টর বাসুদেব মাহাতো। আমি নিউ টাউনেতে থাকি। আমি আর আহমেদ ডেন্টাল কলেজের প্রফেসর। আর আমি এই কোর্সটাতে মানে আমি ফেসবুকেতেই পেয়েছি। আর যে কারণে এখানে আসা, আমার বাড়িতে চণ্ডীপাঠ করতে হয় এবং চণ্ডীপাঠ করতে আমি খুব ভালোবাসি পুজোয়। তো তাই জন্য আমি শুদ্ধ উচ্চারণে এটা করতে চাই, সেই জন্য আমার একান্ত ইচ্ছা যে সঠিক উচ্চারণটা শিখতে চাই। আচ্ছা, আচ্ছা, আপনার সাবজেক্ট? সাবজেক্ট আমি ডেন্টিস্ট্রি। আচ্ছা, আচ্ছা, আর আপনি দেবনাগরী স্ক্রিপ্ট পড়তে পারেন? হ্যাঁ, আমার পড়তে পারি। আচ্ছা, সে যা শিখেছি ক্লাস 7-8-এ, কিন্তু আচ্ছা, এখন অবধি আমি পড়তে পারি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। নেক্সট, চিরাগ তিওয়ারি। স্যার প্রণাম আমি স্যার, কি আমার নাম চিরাগ তিওয়ারি। আচ্ছা, বলুন। স্যার আমি ক্যালকাটা ইউনিভার্সিটি হিন্দি অনার্স এর কোর্স করছি। আর স্বামীজির বাড়ি থেকে L1 L2 কমপ্লিট করেছি সংস্কৃতে। আর ওখানেরই ম্যাম আমাকে বলেছেন কি চ্যান্টিং এর কোর্সটা করে নাও, কেন কি গ্রাজুয়েশন তো চলতে থাকবে, সাথে সাথে এই কোর্সটা করে নিলে সিভিটা একটু ভালো হয়ে যাবে। তবে এই জন্য ম্যাম বলেছেন কি করে নিতে তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট, চিত্রিকা মন্ডল। হ্যালো নমস্কার স্যার। আমার গ্রামে খুব নেটওয়ার্কের ইস্যু, তাই জন্য ক্যামেরা অন করলে আমার হয়তো ভয়েস আপনি শুনতে পাবেন না। ঠিক আছে, বলুন। বাড়ি হচ্ছে বীরভূম, আমার সাবজেক্ট সংস্কৃত। মাস্টার্স কমপ্লিট করার পর বিএড কমপ্লিট হলো। আর এই কোর্সটার ব্যাপারে আমি সংস্কৃত ল্যাঙ্গুয়েজের L1 L2 করেছি, তারপরে আপনাদের এখান থেকেই, আচ্ছা তারপরে চ্যান্টিং এ ভর্তি হলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট, দেবরাতি চক্রবর্তী। নমস্কার, আমি দেবারতী চক্রবর্তী। আমি একান্তই হাউস ওয়াইফ। আমি কোর্সটা অনেকদিন ধরেই আর কি ইচ্ছা ছিল স্তোত্রপাঠটা শিখবো। সেই নিজের ইয়েতেই শেখার জন্য খোঁজ করছিলাম, করতে করতে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পেয়ে এখানে আমি জয়েন করেছি। আচ্ছা, দেবনাগরী স্ক্রিপ্ট পড়তে পারেন? দেবনাগরী স্ক্রিপ্ট একটু একটু পারি, সেই 7-8 পড়েছিলাম। তারপরে আর সেইভাবে পড়া হয় খুব ভুল আচ্ছা, হতেই পারে, কিন্তু পারি, চেষ্টা ঠিক করি। আছে, আমরা মানে অসুবিধা নেই, কম বেশি থাকলে একটু শিখে নিতে হবে ওটা এখন। ঠিক হ্যাঁ, আছে। সবার সহযোগিতা থাকলে আশা করি পারবো। সহযোগিতা আপনাদের থেকেও লাগবে, আমার থেকেও লাগবে। পড়াশোনা তো দুদিক দিয়ে করতে হবে। অবশ্যই অবশ্যই ঠিক। আচ্ছা, অবশ্যই। নেক্সট, দীপান্বিতা পাত্র। নমস্কার সবাইকে, আমি দীপান্বিতা পাত্র। আমি সোদপুরে থাকি। আমার সংস্কৃতের ব্যাকগ্রাউন্ড নেই, তবে আমি স্বামীজির বাড়ি থেকে L1 L2 কোর্স দুটো করেছি। একদিন ওখানে বেড়াতে গেছিলাম, তো ওখানেই আমি অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখে আমি অ্যাকচুয়ালি আগে থেকে ইন্টারেস্টেড ছিলাম। আগেও একজন বলেছেন যে ওই সকালবেলায় আমি একটু মন্ত্র শুনি, আর অনেক সময় মন্ত্র পাঠও করি। আর কিছু কিছু যেগুলো ওই গীতা উপনিষদের যে ক্লাসগুলো অনলাইনে পাওয়া যায়, স্বামী সর্বপ্রিয়ানন্দ, ঈশাত্যানন্দ যে মহারাজ, এনাদের গুলো মাঝে মাঝে শুনি। তো তখনই মনে হতো কি যে যদি অরিজিনাল টেক্সট থেকেই পড়তে পারি তাহলে বেশ হতো। তো সেই জন্য ইচ্ছা ছিল অনেক দিনের, কিন্তু জানতাম না এইভাবে অনলাইনে হয় বলে। তো জানার পরে আমি গত বছর মে মাসে ভর্তি হই প্রথম L1-তে। তো রিসেন্টলি আমার ইন্টারমিডিয়েট লেভেলটা শেষ হয়েছে, এই গত সপ্তাহেই লাস্ট পরীক্ষাটা হলো। তারপর ওখানেই স্যারেরা বলেছিলেন যে চ্যান্টিং এর একটা ক্লাস হয়, ওটাতে আমরা ভর্তি হতে পারি, তো এবারে অ্যাডমিশন নিলাম। আচ্ছা আচ্ছা, বেশ ভালো করেছেন, ঠিক আছে। নেক্সট, সুজিত রয়। নমস্কার, শুভ সন্ধ্যা আপনাকে আর সবাইকে। আমি ডক্টর সুজিত রায়। আমি রিসার্চ অ্যানালিস্ট। আমার সাবজেক্ট মাল্টিডিসিপ্লিনারি, যেরকম স্ট্যাটিস্টিক্স আমার গ্র্যাজুয়েশন, তারপর MBA করি, তারপর সোশিওলজিতে PhD করি। আর গেস্ট ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত, এছাড়া রিসার্চ কনসালটেন্ট। এটা তো গেল একটা জিনিস। আর যেটা হচ্ছে যে আমি L1 যেটা, সেটা রিসেন্টলি কমপ্লিট করলাম লাস্ট 6 মাসে আর কি, অ্যানসেস্ট্রাল হাউসেই স্বামীজির। আমি কাকুর কাছে থাকি। তারপরে আমার তখন থেকে আমি যেহেতু বাড়িতে পুজো আর্চা করি, তখন থেকেই একটা ইচ্ছা ছিল যে সংস্কৃতটা আবার নতুন করে শিখে। আমরা তো সেই পুরনো মানুষ, সেই 7-8 পর্যন্ত যা শিখেছি, তারপরে আর হয়নি আর কি। কিন্তু বাড়িতেও পুজো আর্চার সবসময় একটা ধারা ছিল, আছে। নিজেও পুজো আর্চা করি বলেই যাতে সঠিকভাবে উচ্চারণটা করতে পারি মন্ত্র,
এর মধ্যে অর্থ বোঝাটাও একটা দরকার, সেইটার জন্যই আমি এই ক্লাসে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে, সব দিক দিয়ে চেষ্টা করতে হবে হ্যাঁ, সবাইকে। ধন্যবাদ। বেশ, নেক্সট সুতপা মুখার্জি। গুড ইভিনিং সবাইকে, নমস্কার। নমস্কার। আমি বিপি পোদ্দার ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো অনেক জায়গায় আমি এরকম সংস্কৃত উচ্চারণ, আর 7-8 সবার মতো আমারও 7-8 সংস্কৃত ছিল, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো আপনার এই যে সংস্কৃত উচ্চারণটা কিভাবে করতে হয় সেটা মেইনলি শেখা, মানে প্রোনাউন্সিয়েশনটা এক্স্যাক্টলি যেমন সন্ধি করে ওখানে থাকে না, হ্যাঁ, সেটা আমি গীতা পড়তে গিয়ে প্রচন্ড প্রবলেম ফেস করছিলাম। আমি বুঝতে পারছি আমার অসুবিধা হচ্ছে কিন্তু সলিউশন পাচ্ছি না। তো আপনার ওই বিবেকানন্দ ভবন যেটা আছে সেখানে আমি অ্যাড দেখেছিলাম, তখন এখানে অ্যাপ্লিকেশন করেছিলাম আর কি। তো আর মেন এটা নাম্বার 1 প্রোনাউন্সিয়েশন, নাম্বার 2 তার মিনিং। আমি যেটা শুনেছি যে গীতার এক দিন পড়লে একই সেন্টেন্সের মানে একই ডিফারেন্ট হয়, মানে ফিলিং যেটা। তো সেইটা আশা করি আপনার কাছে শিখে একটু আত্মস্থ করতে পারবো। কথামৃত গীতা সবই তো একই রকম, যে যত বেশি পড়া হবে তত বেশি তার মানে হবে। তো আশা করব, আর সবাই তো দেখলাম অনেক কিছু শিখে এসছে, মানে কি অনেক কোর্স করে এসছে। তো যাই হোক, তবে ম্যাডাম একটা কথা, আমাদের কিন্তু এই চ্যান্টিং কোর্সে মিনিংটা বলাই হবে না। মানে আচ্ছা মেইনলি যেহেতু কোর্সের ডিউরেশনটা অত্যন্ত কম, 4 মাস মাত্র, তাহলে এক্স্যাক্টলি এখানে কি শেখানো হবে? এক্স্যাক্টলি হচ্ছে প্রোনাউন্সিয়েশন হুম। মেইনলি শেখানো হবে। মানে গীতার যে বইটা ধরুন আমাদের আছে হ্যাঁ সেইটা ধরেই শেখানো হয়? হ্যাঁ, গীতার বই ধরে আমাদের সিলেবাসটা আমি আজকে এখানে দেখাবো, স্ক্রিন শেয়ার করে দেখাবো সবকিছু। তো মিনিংটা এখানে এক প্রকার বলতে গেলে বলাই হবে না কিছু, আচ্ছা, অনলি চ্যান্টিং, মানে ইট মিনস প্রোনাউন্সিয়েশন, আর হুম, কিছু। ঠিক আছে। ঠিক আছে, এবার আপনি যেটা বললেন যে গীতার ব্যাপারটা মানে বিভিন্ন ফিলোসফিক্যাল হ্যাঁ, ভাবলে বিভিন্ন মানেই আসবে। হুম, তো আমাদের তো মানে ওটাই ফিলোসফি বলতেই ওটাই যে অর্থের তো একটা মানে সীমা নেই, এটাই অর্থ। মানে হুম, যত মানে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে ততই নতুন নতুন অর্থ আসবে সেখানে, মানে বিভিন্ন দার্শনিক অ্যাসপেক্ট অনুসারে বিভিন্ন অর্থ, সেটা তো হবেই স্বাভাবিক ওখানে। তো মিনিংটা তো সেভাবে এখানে দেখানো হবে না, শুধু অনলি প্রোনাউন্সিয়েশন। মিনিংটার জন্য আপনি বিভিন্ন বই ফলো করতে পারেন, হুম, বিভিন্ন দার্শনিক অ্যাসপেক্ট অনুসারে যে বইগুলো আছে তাদের বিভিন্ন আলাদা আলাদা মিনিং, সেরকম বই ফলো করতে পারেন, ওখান থেকেই হেল্প পেতে হবে। থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম। নেক্সট গার্গী বাসু। নমস্কার, নমস্কার। আমি গার্গী বাসু সেনা। আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়াই। আর আমার দুটি বাচ্চা, প্রথম বড়জন ছেলে, ও রিসেন্টলি গত বছর একটা ভজনের কম্পিটিশন হয়, তো অনলাইন, তো ওখানে ও নাম দেয়, আচ্ছা ও পারফর্ম করে। তারপরে নাম্বারটা সেভ করার ফলে স্টেটাসে আমি অ্যাডটা দেখতে পাই, আর আমার আচ্ছা বৈদিক মন্ত্রোচ্চারণের প্রতি একটা আগ্রহ ছিল, হয়ে ওঠেনি যে কোনো কারণেই হোক। তো সেই আকর্ষণ থেকেই আমি এনরোল করাই। আচ্ছা আচ্ছা, বেশ, আমি থাকি উত্তরপাড়া, কাছেই থাকে। হ্যাঁ, বেলুড়ের কাছে থাকি। ঠিক আছে ম্যাডাম। আর আমি 7-8 হিন্দি শিখেছি, হিন্দি আমি পড়তে পারি, আচ্ছা, হিন্দি বর্ণও চিনি, কিন্তু দেবনাগরী সম্পর্কে আমার কোনো ধারণা নেই। না, মানে আমি হিন্দি বলতে বলতে ওটাই দেবনাগরী স্ক্রিপ্ট। আচ্ছা, আচ্ছা, সেটা দেবনাগরী আর সংস্কৃত কি, আই মিন সংস্কৃত আর হিন্দি কি একই? হিন্দির জন্য স্ক্রিপ্ট একই। একই না? হ্যাঁ, হ্যাঁ, সেটা আমি হিন্দি বর্ণ চিনি এবং পড়তেও পারি, হিন্দি 7-8 শিখেছি। তাহলে অসুবিধা নেই, মানে এইটুকুই। একই স্ক্রিপ্ট। আচ্ছা,
ঠিক ঠিক আছে, আছে ম্যাডাম। ধন্যবাদ। নেক্সট, হরেন্দ্র হালদার। হরেন্দ্র হালদার। আচ্ছা, নেক্সট ইন্দ্রনীল মজুমদার। ইন্দ্রনীল মজুমদার, আচ্ছা বলুন। আমি আমি প্রাইভেট কোম্পানিতে চাকুরিরত। আমি 7-8-এ সংস্কৃত ছিল আমার অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ। তো আমরা বেসিক্যালি একটু রিলিজিয়াস, আমরা আমাদের ফ্যামিলিতে সবাই প্র্যাকটিক্যালি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। তো এই স্বামীজির বাড়ি মানিকতলায় আমরা অনেকবার এসেছি। তো সেখান থেকেই আমার এখানে এই কোর্সটা করার ইচ্ছে ছিল। এছাড়া বাড়িতে ধরুন নিয়মিত চণ্ডীপাঠ, গীতা পাঠ এগুলো হয়। তো সেই হিসেবে আমার এই ব্যাপারে আরেকটু জিনিসগুলো একটু ভালো করে বোঝার এবং ভালো করে এটা আমি উচ্চারণ করতে সেইটা আমার ইচ্ছা হিসেবে আমি সেই কোর্সে এনরোল করেছি। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে। নেক্সট হরেন্দ্র হালদার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন, হ্যালো শোনা যাচ্ছে। স্যার, নমস্কার। আমি হরেন্দ্রনাথ হালদার। আমি যাদবপুর সন্তোষপুরে থাকি। আমার লাস্ট 2-3 বছর প্রতিনিয়ত আমি মায়ের বাড়ি বা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে যাতায়াত করি। সেই সূত্রে আসার পথে স্বামীজির পৈতৃক নিবাসেও যাতায়াত হয়। তা 2-3 বছর ধরে আমি সংস্কৃত গীতা পড়াশোনা বা উপনিষদগুলো পড়ার চেষ্টা করছি শুনে শুনে। এই যেমন ম্যাডাম বললেন সৌরভীনন্দের যেগুলো উনি ক্লাস করেন বা বেনারস থেকে যে ক্লাসগুলো হয়, এগুলো আমি ক্লাসগুলো নিয়মিত করি। কিন্তু আমার প্রবলেম দেখা দিচ্ছে কি, আমি ঠিকমতো প্রোনাউন্সিয়েশন করতে পারছি না, যদিও কিছু কিছু আমি দেবনাগরিক জানি। এই সূত্রে আমি এই ইনস্টিটিউট অফ কালচারে ইমিডিয়েট আমি ভর্তি হয়েছি। ক্লাস চলছে সংস্কৃত লেভেল 1, 3 ইয়ার্স কোর্স, ডিগ্রি কোর্স। সাইমালটেনিয়াসলি এখানে আমি চ্যান্টিংয়েও ভর্তি হয়েছি, পাশাপাশি দুটো শিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ। নেক্সট কে নিত্যানন্দ। কে নিত্যানন্দ আছেন? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমার প্রণাম নেবেন। আমার নাম নিত্যানন্দ খাঁ। আমি বড়জাগুলি, নদিয়া থেকে বলছি। আমি পেশাগতভাবে একজন অনুবাদক। সংস্কৃত এবং হিন্দি থেকে আমি অনুবাদ করি। আমার পেশাগত কারণেই এই কোর্সের সঙ্গে যুক্ত হওয়া। এছাড়া আমি ব্যক্তিগত উদ্যোগে সংস্কৃত মন্ত্রের যে প্রতিধ্বনি বা ভাইব্রেশন, সেটা নিয়ে আমি গবেষণা করি। আপাতত কাগজে কলমে গবেষণা করছি, পরবর্তীকালে যান্ত্রিক সাহায্য নেওয়ার ইচ্ছে রয়েছে। সর্বেভ্যো নমো নমঃ। বাহ, খুব সুন্দর একটা জিনিস জানা গেল। এটা নিয়ে কাজ চলছে, আপনিও করছেন, বেশ ভালো লাগলো শুনে। ধন্যবাদ স্যার, আশীর্বাদ করবেন যেন সঠিকভাবে জানতে পারি। আশীর্বাদ করার মতো কেউ না আমরা, ঠিক আছে, ভালোভাবে কাজ করে যান, খুব ভালো একটা বিষয়। নেক্সট নবনীতা কাঞ্জিলাল। নবনীতা কাঞ্জিলাল আছেন? আচ্ছা, নেক্সট রাজীব হ্যাঁ বলুন ম্যাডাম, বলুন। স্যার, আমি সুকান্তনগর থেকে বলছি, নবনীতা কাঞ্জিলাল। আমি গ্র্যাজুয়েশন করছি। আমি সংস্কৃতে গীতা পাঠ কিংবা অন্য বইগুলো আমি পড়ার চেষ্টা করি। আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারি না, সেই জন্য আমি শেখার জন্য আর কি পড়ছি। আচ্ছা, আপনার সাবজেক্ট? হিস্টোরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট রাজীব মন্ডল। নমস্কার স্যার। নমস্কার। বলছি, হ্যাঁ, আমি থাকি মানিকতলাতেই। আচ্ছা, আমার মেয়ে ওই স্বামীজির বাড়িতে নিবেদিতা কন্যা সংঘ বলে একটা ক্লাস হয়। আচ্ছা, সেখানেও যাতায়াত করে। সেই সূত্রে আমি খবরটা পাই, এখানে আমি ভর্তি হয়েছি। আর কয়েক বছর আগে আমি মৃন্ময় মহারাজ, হয়তো আপনি জানবেন জানি না, ওনার সান্নিধ্য এসেছি আমি বেলুড়ে। আচ্ছা, মৃন্ময় মহারাজ বলতে আমাদের বিবেকানন্দ ইউনিভার্সিটিতে?
না, বেলুর, RKMVERI, ওই হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি। ওখানে হ্যাঁ, ঠিক আছে, ওটাই আমাদের ইউনিভার্সিটি। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর উনি আমি তো পেশাগতভাবে আমি স্কুল টিচার। ডিপার্টমেন্টের মহারাজ। হ্যাঁ, রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নেক্সট শিবলতা দাস। শিবলতা দাস নেই। স্পন্দিতা মুখার্জি। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি দক্ষিণেশ্বরে থাকি। আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয় দর্শনের ওপর পিএইচডি করছি এখন। আর সংস্কৃতের অনেক কোর্সই দু একটা করেছি। একটা স্বামীজির বাড়ি থেকেই সংস্কৃতর যেটা অ্যাডভান্স কোর্স হয়েছিল সেটা করেছিলাম। এটা গত বছরই হয়েছিল, শেষ হলো। আমি রিসেন্টলি ওটার সার্টিফিকেট হাতে পেয়েছি। আর স্তব পাঠ বা এই সংস্কৃত চ্যান্টিং যেটা, এটা আমার শেখার একটুখানি ইচ্ছা ছিল, কারণ মন্ত্র বা যে শ্লোক আমরা পড়ে থাকলেও সেটা সঠিক উচ্চারণ অনেক সময় জানি না। তো সেই কারণেই আরো এটা আমার করার একটা ইচ্ছা। আর ভারতীয় দর্শনের জন্য তো আমার সংস্কৃতটা লাগেই। সংস্কৃতর ওই জন্য আমি কোর্স করেছি, অন্যান্য অনলাইন কোর্সও করেছি, স্বামীজির বাড়ির কোর্সটাও করেছি। তবে এই যে লেভেল 1 লেভেল 2 রয়েছে ওগুলো করিনি। আমার গ্র্যাজুয়েশনেও সংস্কৃত ছিল 5 সাবজেক্টে। তো এইখান থেকে আমার আরো জয়েন করা। আর খবরটা আমি ওই হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করার কারণে ওখানে নোটিফিকেশন থেকে পেয়েছি, ওই জন্য জয়েন করা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। নেক্সট সুব্রত মাঝি। সুব্রত মাঝি নেই। আচ্ছা নেক্সট সুকৃতি ম্যাডাম। সুকৃতি ম্যাডাম আমাদের পরিচিত। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, আমি L1 L2 করেছি আর কি সংস্কৃতে, আর চ্যান্টিংও করেছি, কিন্তু আরো অনেক ভালো করে শিখতে হবে, সেই জন্যই আবার করে ভর্তি হওয়া। আরো শিখতে চাই আর কি, শিখেছি, স্যার খুব যত্ন নিয়ে শেখান, খুব ভালো লেগেছে, ওই কারণেই আবার জয়েন করেছি। ঠিক আছে ম্যাডাম। নেক্সট সুরজিৎ পাল। নমস্কার স্যার। নমস্কার। আমি সুরজিৎ পাল বেহালা থেকে বলছি। আপনাদের বেহালা বরিশা মঠ আছে, আমার ওর কাছেই বাড়ি। তো আমি একজন স্কুল শিক্ষক। আমি প্রার্থনা ও সঙ্গীত বলে যে বইটি আছে, ওই বইটি থেকে নিজে পড়ার চেষ্টা করি, কিন্তু হয়তো ঠিক মতো হয় না। অনেক স্তোত্র পাঠ আছে, স্তব পাঠ আছে, যেগুলো আমি আরো সুন্দর করে সঠিক উচ্চারণে শিখতে চাই। তো আমি আপনাদের স্বামীজির অ্যানসেস্ট্রাল হাউসে আগের ইয়ারে একটা সেমিনার হয়, টিচার্স সেমিনার টাইপ একটা হয়, সেখানে আমি উপস্থিত ছিলাম। এ সময় গ্রুপে আমি অ্যাড হই, সেখান থেকেই এবারে এটা বুঝি যে এটা কোর্স হবে, আমি সেই জন্য অ্যাপ্লাই করি এবং অ্যাডমিশন নিই। তো স্যার একটা কথা বলি, আমারও ওই ক্লাস 7-8 অব্দি সংস্কৃত পড়া, বিজ্ঞান আমার সাবজেক্ট, আমি সে বিষয়ে শিক্ষকতা করি। তো আমি আজকে দুটি বই আমার স্কুলের এক সহকর্মীর থেকে চেয়ে এনেছি, ক্লাস 7 এবং 8 এর সংস্কৃত দুটি বই, যদি কোনোভাবে আমি উপকৃত হই বা সাহায্য পাই তার জন্য। তারপর তো আপনার থেকে শিখবো, আপনার আশীর্বাদ, আপনার। আচ্ছা দেখুন, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, এগুলো 7-8 এর বইগুলো এখন কাজে লাগবে। আর দেবনাগরী স্ক্রিপ্ট আশা করি পড়তে পারেন। পারি স্যার। তাহলে তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমাদের শুধুমাত্র একটু পারফেক্ট প্রোনাউন্সিয়েশন শিখতে হবে, আর কিছু না। ওটা শিখলেই আমরা নিজেরাই করে নিতে পারবো সবকিছু, গীতা পড়াশোনা, গীতা পড়া বা স্তব পাঠ করা। ঠিক আছে, নেক্সট তাপসী দেব। শুভ সন্ধ্যা।
শুভ সন্ধ্যা। নমস্কার, আমি হৃদয়পুর থেকে বলছি, তাপসী দেব। আমি হাউস ওয়াইফ। আমি ওই 7-8-এ একটুখানি পড়েছি। আর স্তব স্তুতি পাঠ করতে আমার খুব ভালো লাগে। আমার বোন হচ্ছে অতসী মিত্র, ওর আমাকে উৎসাহ দিয়ে এনরোল করে দিয়েছে নামটা। এবার তুমি এখানে শেখো দিদি, তুমি খুব ভালো শিখবে। আচ্ছা হ্যালো। ম্যাডাম, আপনি দেবনাগরী স্ক্রিপ্ট করতে পারেন? হ্যাঁ, একটু একটু পারি, আচ্ছা ঠিক আছে। অসুবিধা হয় না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ধন্যবাদ স্যার। যোগমায়া ব্যানার্জি। যোগমায়া ব্যানার্জি। আচ্ছা, নতুন জয়েন হয়েছেন দিব্যেন্দু পাল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি তো শুভ সন্ধ্যা স্যার। পরিচিত আমাদের। হ্যাঁ সেটাই, আমি আগেরটাও ভালো মতন করতে পারিনি, সময়ের জন্য ছিলামও না, বাইরে থাকতে হচ্ছিল, তো যার জন্য এইবার করব বলে আরেকবার এডমিশন নিতে হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবারে একটু ভালো করে করবেন, গতবার তো সময় দিতে পারেননি একদম। হ্যাঁ একদমই তাই স্যার। হ্যাঁ। আচ্ছা, আমি এবারে আমাদের সিলেবাসটা একটু শেয়ার করছি, ওটা আপনাদেরকে গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখুন, তো মেনলি যেটা বলা হলো, আচ্ছা একজন হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন? অনিরুদ্ধ কুমার বাবু। না স্যার, ওটা ক্লিক পড়ে গেছে। ঠিক আছে। আচ্ছা দেখুন, তো আমাদের এটি হচ্ছে 4 মাসের কোর্স। তো সব মিলিয়ে আমরা সর্বাধিক 13 থেকে 14টি ক্লাস পেতে পারি 4 মাসে। তো সেক্ষেত্রে ম্যাডাম একটু আগেই বলছিলেন, মানে মিনিংটাও জানার কথা বলছিলেন, মানে মিনিংটা যদি জানা যেত, কিন্তু আমরা যদি এই 4 মাসের মধ্যে শ্লোকের অর্থ জানার চেষ্টা করি, ওটা যদি আমরা ক্লাসে চেষ্টা করি, তাহলে সেই পর্যাপ্ত সময় আমরা পাবো না। যেহেতু মানে সংস্কৃত প্রোনাউন্সিয়েশন তো মানে বলতে গেলে খুবই কঠিন, মানে অনেকটা অভ্যাস করেই তবে রপ্ত করতে হবে, বা আরো অনেক টেকনিক্যাল জিনিসগুলো আছে, মানে যেগুলো শুধুমাত্র থিওরি জানলে হবে না, মানে আমাদের একটু দীর্ঘ অভ্যাস করতে হবে, তারপরে গিয়ে জিনিসটা একটু মানে আমরা ঠিকঠাক করতে পারবো। তো সেক্ষেত্রে অর্থ যদি আমরা ক্লাসে করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের সিলেবাস একদমই এগোবে না। ওই জন্য অর্থটা পুরোপুরি আমরা এই কোর্সে পুরোপুরি ছেড়েই দিয়েছি। আর মেনলি আমরা শিখবো চ্যান্টিং, মানে প্রপার একেবারে প্রোনাউন্সিয়েশন। এবারে চ্যান্টিং এর ক্ষেত্রে আমাদের কি লাগে, যেমন চ্যান্টিং মানে শ্লোক বলতে আমরা পদ্যকাব্যই পড়বো আমরা। তো পদ্যকাব্য করার ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট সুর, ছন্দ, লয় এইগুলো তো পড়তে হয়, তাই না? চ্যান্টিং এর ক্ষেত্রে বা যখন আমরা আবৃত্তি পাঠ করি, যখন সেটার ক্ষেত্রে মেনলি কি দেখা যায় যে শ্রুতি মাধুর্যটা খুব কাজ করে সেখানে, মানে শুনতে কতটা ভালো লাগবে ওটাই ওখানে সবসময় দেখা হয়। তো সেই শ্রুতি মাধুর্য আনার জন্য আমাদের সংস্কৃত চ্যান্টিং এর ক্ষেত্রে দুটো জিনিস খুব ভালোভাবে মেনটেন করতে হবে। একটা হচ্ছে প্রপার প্রোনাউন্সিয়েশন, মানে প্রত্যেকটি অক্ষরের একেবারে ধরে ধরে ঠিকঠাক উচ্চারণ করা, এবং তার সাথে একটু ওই সুর, ছন্দ, লয় এগুলোকে বজায় রাখা। এই দুটো জিনিসকে সর্বদা যদি আমরা মেনটেন করি, তাহলে আমরা খুব ভালো চ্যান্টিং শিখতে পারবো। তো
তো আমাদের সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 1 থেকে 3 পর্যন্ত দেখব। তারপরে কিছু নির্বাচিত সংস্কৃত স্তোত্র, যেমন ওখানে দেওয়াই আছে, গুরু স্তোত্র, গঙ্গা স্তোত্র, রামকৃষ্ণ স্তোত্র দশকম, মদন মোহনাষ্টকম, শিব পঞ্চাক্ষর স্তোত্র, শিবতাণ্ডব স্তোত্র, মহিষাসুর মর্দিনী স্তোত্র, ভবান্যষ্টকম, নির্বাণ ষটকম, এই সমস্ত স্তোত্রগুলো দেখা হবে। এরপরে যেটি দেখা হবে সেটি হচ্ছে নির্বাচিত কিছু লৌকিক ছন্দ। আচ্ছা, নির্বাচিত কিছু লৌকিক ছন্দ, এই বিষয়টি কেন এখানে ইনক্লুড করা হয়েছে? যেহেতু আমাদের সংস্কৃতের শ্লোকগুলি বিভিন্ন ছন্দের রচিত, সেটা প্রত্যেক ভাষাতেই হয়, মানে বাংলাতেও হয়, ইংরেজিতেও হয়। তো একটা নির্দিষ্ট ছন্দে নির্দিষ্ট শ্লোকগুলি রচিত, এরকম একাধিক ছন্দ রয়েছে। তো আমাদের এখানে কি দেখা যায় যে একটি পার্টিকুলার ছন্দের শ্লোকের পড়ার যে শৈলী সম্পূর্ণ একই রকম। অর্থাৎ যদি আমরা একটি পার্টিকুলার ছন্দের একটি শ্লোক খুব ভালো করে শিখতে পারি, আমরা সেই পার্টিকুলার ছন্দে রচিত যে কোনো শ্লোক, নূতন শ্লোক, যে কোনো নূতন স্তোত্র আমরা নিজেরা তখন পড়তে পারবো, যেহেতু সেই ছন্দের একটি শ্লোক আমরা খুব সুন্দরভাবে পড়া শিখেছি। মানে একটি নির্দিষ্ট ছন্দের শ্লোক পড়ার শৈলী বলতে একটা নির্দিষ্ট সুরেই হবে। তো সেই সুরটা, সেই ছন্দটা, সেই লয়টা যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে সেই পার্টিকুলার ছন্দের যে কোনো নূতন শ্লোকই হোক বা যে কোনো নূতন স্তোত্র হোক, আমরা নিজেরা সেটা একটু অভ্যাস করেই নিজেরাই পড়তে পারি, আমাদের অন্য কারো হেল্প লাগবে না সেক্ষেত্রে। তো তার জন্য আমরা প্রসিদ্ধ কিছু পার্টিকুলার ছন্দ শিখবো, বলতে সেই পার্টিকুলার ছন্দের এক একটি শ্লোক কিভাবে পড়তে হয় সেটা শিখবো। তো সেই প্রসিদ্ধ ছন্দগুলো কি কি? অনুষ্টুপ, ইন্দ্রবজ্রা। আচ্ছা, আমি প্রত্যেকের কথা শুনছি, বলে নেওয়া হোক আগে, তারপরে আমি প্রত্যেকের কথা শুনছি। অনুষ্টুপ, ইন্দ্রবজ্রা, উপেন্দ্র বজ্রা, বংশস্থ, মালিনী, মন্দাক্রান্তা, শিখরিণী আর শার্দুল বিকৃত। তো এই পার্টিকুলার কয়েকটা ছন্দের শ্লোক আমরা পড়া শিখব। আর শেষে একেবারে যেটা আমাদের এই কোর্সটি হচ্ছে দুটি লেভেলে হয়, একটা হচ্ছে ফার্স্ট লেভেল, একটি হচ্ছে সেকেন্ড লেভেল। ফার্স্ট লেভেলে যেটি দেখা হয় মূলত লৌকিক ছন্দ, লৌকিক ছন্দের শ্লোক মূলত দেখা হয়। আর সেকেন্ড লেভেলে আমাদের বৈদিক ছন্দের মানে পড়াশোনা বলতে এইভাবে বলতে পারি আমরা, সেকেন্ড লেভেলে আমাদের বেদিক চ্যান্টিংটাই হচ্ছে মেন, অর্থাৎ উপনিষদ, নির্দিষ্ট কিছু বৈদিক সূক্ত, সেটা আমরা সেকেন্ড লেভেলে দেখব। ফার্স্ট লেভেলে আমাদের যা কিছু রয়েছে সবকিছু বৈদিক না, লৌকিক, অর্থাৎ লৌকিক ছন্দে বিরচিত শ্লোক, সেটা শ্রীমদ্ ভগবদ গীতা, সেটা কিছু সংস্কৃত স্তোত্র, এভাবে। ফার্স্ট লেভেলে শুধুমাত্র বেদিক চ্যান্টিং খুব সামান্য অংশ রাখা হয়েছে, সেটি হচ্ছে প্রথম 3টি শান্তি মন্ত্র। আপনারা যদি মন্ত্র পুষ্পম বইটি দেখেন, সেখানে দেখবেন শান্তি মন্ত্র অনেকগুলি রয়েছে। তো সেই একাধিক শান্তি মন্ত্র গুলোর মধ্যে আমরা কেবলমাত্র প্রথম 3টি শান্তি মন্ত্র পাঠ করা শিখব। তো এই হচ্ছে আমাদের সিলেবাস। সিলেবাসটা কিন্তু 4 মাসের সাপেক্ষে অনেকটাই আছে, মানে এই সিলেবাসটা 4 মাসের জন্য একটু বেশি আছে। এবারে এই সিলেবাসটা শেষ করা পুরোপুরি নির্ভর করছে আপনাদের উপরে, আপনারা কেমন ফিডব্যাক দেবেন, কেমন আপনারা মানে রেসপন্স করবেন, হোমওয়ার্ক কেমন করছেন, কেমন শিখছেন, তার উপরে এই সিলেবাসটা আমরা কতটা কি শেষ করতে পারি সেটা নির্ভর করবে। তো ওই জন্য এই সিলেবাসটা, এটা তো এমন না আপনারা প্রত্যেকে এই কোর্সে এসেছেন নিজেদের আগ্রহে, তাই না?
আপনারা যে বয়সে আছেন বা যে জায়গাতে আছেন, প্রত্যেকের জায়গাতে প্রত্যেকেই প্রতিষ্ঠিত। সেক্ষেত্রে শুধুমাত্র নিজেদের একটা শান্তির জায়গা থেকে হোক বা নিজেদের একটা তৃপ্তির জায়গা, যে আমরা একটু যাতে স্তোত্রপাঠ নিজেরা করতে পারি, নিজেরা একটু ঠিকঠাক মানে পারফেক্ট চ্যান্টিং করতে পারি, তার জন্য আপনারা এই কোর্সে এসেছেন। তো এখানে আপনাদেরকে কেউ জোর করে নিয়ে আসেননি, বা এটা কোনো আপনাদের মানে একটা কি বলবো মানে ওই চাপের পড়াশোনা না, এটা মানে প্রেশার নিয়ে পড়াশোনা করা সেটাও না। তো যেখানে আমাদের প্যাশন থাকে সেখানে দেখবেন আমরা মানে আমাদের কাজটা খুব সহজ হয়ে যায়। মানে সেটা কোনো প্রেশার না মনে হলে আমরা দেখবেন এটা খুব আনন্দের সাথে করতে পারবো। মানে কোনো হোমওয়ার্ক দেওয়া হলে সেটা প্রেশার লাগছে এমনটা হবে না, এমনটা কারোরই ফিল হওয়ার কথা না, যেহেতু আমরা নিজেরা নিজেদের প্যাশন নিয়েই এই কোর্সটা করতে এসেছি। তো যা হোমওয়ার্ক দেওয়া হবে, যেমনটা বলা হবে ঠিক তেমন ভাবে আপনারা প্রত্যেক সপ্তাহের কাজগুলো করবেন, নিজেরা ভালো করে অভ্যাসও করবেন বাড়িতে, ঠিক আছে? যেহেতু এটা চ্যান্টিং বলতে আমাদের উচ্চারণ, একদম সঠিক উচ্চারণ শেখা। তো সঠিক উচ্চারণ শেখাটা তো আর থিওরি দিয়ে হবে না। মানে যে মানে আপনাকে যদি মানে কবিতা কিভাবে লিখতে হয় সেটা সবকিছু আপনাকে বলে দেওয়া হলো, থিওরি বলে দেওয়া হলো, স্টেপ বাই স্টেপ কি পদ্ধতি সেগুলো বলে দেওয়া হলো, কিন্তু সেটা জানলে তো আর কবিতা লেখাটা হবে না। কবিতা লেখার জন্য একটা স্বাভাবিক সহজাত একটা প্রতিভাও লাগে, আর একটা মানে খুব আপার লেভেলের একটা অভ্যাসও লাগে, মানে খুব প্রচন্ড অভ্যাস করতে হবে। ঠিক এটাও ঠিক একটা সঠিক উচ্চারণ শেখা। তো সঠিক উচ্চারণ শিখতে গেলে আমাদের উচ্চারণটাই বারবার অভ্যাস করতে হবে, একটু প্রতিদিন সময় দিতে হবে। মানে যে এমনটা যেন না হয় যে আমাদের বুধবার ক্লাস আছে তার জন্য আমরা জাস্ট হোমওয়ার্ক করতে হবে এই কারণে মঙ্গলবার একটা কোনোভাবে হোমওয়ার্ক করে জমা দেওয়া, এরকমটা যেন না হয়। প্রত্যেকেই নিজেরা ভালোবেসে এসেছেন, ওই জন্য যা কিছু বলা হবে সেগুলো ভালোবেসেই করবেন। সবকিছু অভ্যাসই হোক, হোমওয়ার্ক হোক, সবকিছু এতটুকু আশা রাখছি। আর এই যে সিলেবাসটা সেটা আপনাদের মানে আপনারা যদি চান তাহলেই শেষ হবে, তাহলে আমি কমপ্লিট করতে পারবো, না হলে সম্ভব না। ঠিক আছে, আমি শুধুমাত্র পড়িয়ে দিলাম একটা স্তোত্র বা একটা অধ্যায়, আপনারা কে কতটা কি করলেন সেরকমটা করে তো কোনো লাভ নেই। তো আপনারা যেভাবে ফিডব্যাক দেবেন আমি ঠিক ততটাই সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, এবারে বলুন কার কি বলার আছে, অনেকেই দেখলাম হাত তুলেছিলেন। আচ্ছা বলুন, অরুণিমা ম্যাডাম বলুন। আমার প্রশ্ন ছিল যে এই 4 মাসের শেষে কি আমাদের কোনো পরীক্ষা হবে? হ্যাঁ আর হ্যাঁ, সেটা কি থিওরি পরীক্ষা তো প্র্যাকটিক্যাল অবশ্যই দুটোই হবে। হবে? আচ্ছা, পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে এখনই বলে দিই, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো কিছু আমাদেরকে মুখস্থ করতে হবে না। মানে গীতার কোনো অধ্যায় বা কোনো শ্লোক মুখস্থ করা বা কোনো পার্টিকুলার স্তোত্র মুখস্থ করা এটা বাধ্যতামূলক না, ওটা আমাদের নিজেদের ইচ্ছা। পরীক্ষাতে আপনাদের মুখস্থের উপরে কোনো রকম কিছু নাম্বার নেই বা কোনো ইম্প্যাক্ট নেই। পরীক্ষা শুধুমাত্র আপনারা কতটা পারফেক্টলি উচ্চারণটা শিখেছেন, মানে কতটা পারফেক্টলি চ্যান্টিং করছেন, এটাই এক্সাম। দেখে দেখেই বলবেন সবকিছু। তার মানে স্যার শুধু প্র্যাকটিক্যাল এক্সামই হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, অনিরুদ্ধ বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি ক্লাসগুলো কি রেকর্ডেড ফরম্যাট থাকবে বা রেকর্ডেড হ্যাঁ ফরম্যাট হ্যাঁ, কোথাও পাওয়া যাবে? প্রত্যেকটা ক্লাসে রেকর্ড হবে এবং ইউটিউবে আপলোড করা হবে। তো ফার্স্ট ক্লাস যখন আপলোড করা হবে তখন ফার্স্ট ক্লাসের লিংক আপনাদের পাঠিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে পরবর্তী ক্লাসগুলো সেই লিংকে পেয়ে যাবেন ওখান থেকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আচ্ছা বেশ। তো তাহলে সিলেবাসটা দেখা হলো। তো এইভাবে আমাদের। আচ্ছা, স্পন্দিতা ম্যাডাম বলুন। হ্যাঁ, এই যে শ্লোকগুলো সবকিছু তো আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, কিছু কিছু থাকলেও। তো এগুলোর কিছু পিডিএফ ফরম্যাট দেওয়া হবে নাকি হ্যাঁ কোনো হ্যাঁ, বই আমাদের লাগবে? সবকিছুই পিডিএফ দিয়ে দেওয়া হবে। মানে আপনাদের আচ্ছা স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে প্রত্যেকটার পিডিএফ দেওয়া হবে এবং ভয়েস রেকর্ডিংও দেওয়া হবে। আচ্ছা, ধন্যবাদ।
ঠিক আছে, আর কোনো কোশ্চেন? আচ্ছা বেশ, তো তাহলে আজকে এবারে ক্লাসটা শুরু করা যাক। একটা কথা আছে না, শুভস্য শীঘ্রম। আচ্ছা, যোগমায়া ম্যাডাম বলুন। আচ্ছা ম্যাডাম, আপনার স্পিকারটা অন নেই। আচ্ছা বেশ, চলুন আমি একটা স্ক্রিন শেয়ার করছি আমাদের স্টাডি মেটেরিয়াল 1। আচ্ছা যোগমায়া ম্যাডাম বলুন, আপনার স্পিকারটা অন করে বলুন। আপনি হাত তুলছেন কিন্তু স্পিকারটা অফ আছে। আচ্ছা যাই হোক, দেখুন তো। আচ্ছা এখানে তাহলে দেবনাগরী স্ক্রিপ্ট পড়তে আশা করি কারো খুব একটা অসুবিধা হবে না। মোটামুটি প্রত্যেকের একটু 7-8 ব্যাকগ্রাউন্ড আছে, এবং যা শুনলাম প্রত্যেকের কাছ থেকে যে একটু মানে অসুবিধা থাকলেও আপনারা একটু সময় দিয়ে শিখে নিতে পারবেন। মানে যে যে অক্ষরগুলোতে আপনাদের সমস্যা থাকবে সেগুলো নিজেরা একটু শিখে নিতে পারবেন আশা করছি। তো আমি ওখানে আর আলাদা করে সময় ব্যয় করছি না কিছু। তাও দেবনাগরী বর্ণমালার পরিচয়, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এগুলো স্টাডি মেটেরিয়ালে সবই আছে। প্রত্যেকেই জানেন বাংলার মতোই পুরোটা, একটু চেঞ্জ। তো বর্ণমালা নিয়ে আমি আর কিছু বলছি না। আচ্ছা এবারে আমাদের অসুবিধাটা কোথায় হবে? কিছু যুক্ত বর্ণের ক্ষেত্রে অসুবিধা হবে। মানে হয়তো আমরা সিঙ্গেল যে বর্ণগুলো আছে, যুক্ত বর্ণ ছাড়া যে কোনো ব্যঞ্জন বর্ণ হয়তো আমরা সহজে চিনে নিতে পারবো, কিন্তু যুক্ত বর্ণের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো তাই জন্য যুক্ত বর্ণগুলো কেমন ভাবে লেখা হয় দেবনাগরীতে, সেগুলো একটু দু একটা এক্সাম্পল দেখে নিলে ভালো হয়। যেগুলো একেবারে খুব আমরা বেশিরভাগ শ্লোকের ক্ষেত্রে দেখতে পাই, সেই সমস্ত মানে বারবার যেগুলো রিপিট হয় যে যুক্ত বর্ণগুলো, সেই কয়েকটা এক্সাম্পল মোটামুটি এখানে আছে। দেখুন, ক্ষয়কারের ক্ষেত্রে ক্ষয়কারটা এইভাবে লেখা হয়, বর্গী চ এইভাবে লেখা হয়, ক ত এইভাবে লেখা হয়, বা জ ফেলাগুলো এইভাবে লেখা হয়, কয় জ ফেলা এইভাবে লেখা হয়। ঠিক আছে, তো এগুলো একটু প্রত্যেকে দেখবেন। আর আমি আপনাদেরকে যুক্ত বর্ণের আর একটা পাঠিয়ে দেবো, আলাদা করে একটা স্টাডি মেটেরিয়াল, ওখান থেকে একটু যুক্ত বর্ণগুলো আপনারা দেখে নেবেন প্রত্যেকে। এইবারে তারপরে আমাদের শ্লোক পড়তে পড়তে বিভিন্ন আসবে, মানে নতুন নতুন যুক্ত বর্ণ আসবে, সেগুলো শ্লোক পড়তে পড়তে আমরা দেখবো, দেখতে দেখতে শিখবো, এভাবেই চলবে। মানে একেবারে সবকিছু পুরো বর্ণমালা মানে যুক্ত বর্ণ সমেত সবকিছু প্রথম থেকে এভাবে দেখানো যাবে না জিনিসটা। মানে ওটার তো আর যুক্ত বর্ণ কত হতে পারে সেটা তো আর মানে কাউন্ট করা যাবে না যে এতগুলো হয় এরকম। তো শ্লোক পড়তে পড়তে যেমন আসবে তেমন আমরা শিখব। আচ্ছা, এবার স্বরচিহ্ন গুলো কিরকম? মোটামুটি বাংলার মতোই, দীর্ঘ মানে দীর্ঘ উকার এবং হ্রস্ব উকারের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। একার, ঐকার, ওকার, ওকার এগুলো একটু চেঞ্জ আছে, দেখে নেবেন একটু। আচ্ছা, প্রথমবারে তাহলে আমরা স্টাডি মেটেরিয়াল 1 এর প্রথম বিষয়ে যাই। আচ্ছা দেখুন, এতদিন পর্যন্ত আমরা প্রত্যেকেই মোটামুটি বাঙালি আছি, বাংলা ভাষা প্রত্যেকেই জানি। তো বাংলা ভাষাতে আমরা ঠিক যেভাবে যে অক্ষরগুলো উচ্চারণ করে এসেছি বা যে শব্দগুলো যেভাবে উচ্চারণ করে এসেছি সেটা বাংলা ভাষার জন্য ঠিকই আছে, কিন্তু বাংলা ভাষায় আমরা যেগুলো এতদিন করে এসেছি সেখানকার কিছু অভ্যাস সংস্কৃতের ক্ষেত্রে করলে সেটা ভুল বলে বিবেচিত হবে। তো
এখন আমাদের কি করতে হবে, ওই জন্য বাংলা ভাষার সঙ্গে একটা তুলনামূলকভাবে দেখে বাংলা ভাষার যে যে জিনিসগুলো আমরা করছি সেখানকার কোন জিনিসগুলো আমাদের চেঞ্জ করতে হবে, এইটা যদি আমরা একটু মানে থিওরিটিক্যালি দেখে নিতে পারি তাহলে আমাদের সুবিধা হবে। মানে বাংলা ভাষার সঙ্গে কম্পেয়ার করে যদি আমরা একটু শিখতে পারি তাহলে আমরা জিনিসটাকে খুব ভালোভাবে রিলেট করতে পারবো এবং শিখতে সুবিধা হবে। তো ওই জন্য আমি স্টাডি মেটেরিয়ালটা সেভাবেই রেখেছি, মানে বাংলা ভাষার সাথে একটা তুলনামূলকভাবে রেখে যেটা আমরা বাংলা ভাষাতে করছি, বাংলা ভাষায় কোনটা ভুল সেটা আমাকে এখানে কি ঠিক করতে হবে সংস্কৃতের জন্য, এইভাবে একটা স্টাডি মেটেরিয়াল করা হয়েছে যাতে আমাদের মানে দুটো ভাষার সাথে দুটো ভাষার একটা রিলেট করতে সুবিধা হয়। তো প্রথমে যেটা আমরা দেখি, বাংলা ভাষাতে দেখবেন আমরা অকারের উচ্চারণটাই ভুল করি। মানে প্রথম যে স্বরবর্ণ অকার, অকারের উচ্চারণটা সংস্কৃত আমরা যদি বাংলা ভাষার মতো রাখি তাহলে সেটি ভুল। দেখবেন বাংলা ভাষাতে আমরা কি করি, অকারটাকে যাওয়ার সময় এটা হয়েছে। আচ্ছা তুমি দীপেন্দ্র জানো বাবু না স্পিকারটা অফ করুন। আচ্ছা, বাংলা ভাষাতে আমরা কি করি, অকারের উচ্চারণটাকে আমরা ওকারের মতো করি। যেমন দেখবেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, হরে কৃষ্ণ হরে রাম, আমরা কেমন ভাবে উচ্চারণ করি, ঠিক যেমনটা স্পেলিং তেমনটা আমরা উচ্চারণ করি না। কৃষ্ণ শেষে কি আছে, অকার আছে, তাই না? মূর্ধন্য স, মূর্ধন্য অকার আছে শেষে, কিন্তু আমরা অকার উচ্চারণ না করে আমরা কেমন উচ্চারণ করি, ওকার, কৃষ্ণ, তাই না? বাংলাতে এরকম করি আমরা, হরে কৃষ্ণ হরে রাম এরকম করি। তাহলে আমরা কি করছি, অকারের উচ্চারণটা আমরা বাংলা ভাষাতে ওকারের মতো করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে ওকারের মতোই করে থাকি আমরা। তো সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু সেটি করলে হবে না। সংস্কৃতে কি, অকারটাকে অকারই উচ্চারণ করতে হবে। সংস্কৃত উচ্চারণের একটা মানে খুব ইউনিক একটা বৈশিষ্ট্য, যেমনটা স্পেলিং তেমনটাই উচ্চারণ। অন্যান্য ভাষার ক্ষেত্রে কিন্তু তেমনটা না। অন্যান্য ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, এই সমস্ত ভাষাগুলোতে আমাদের কি করতে হয়, স্পেলিংটা আলাদা করে দেখতে হয়, উচ্চারণটাও আলাদা হয়। স্পেলিং এর মানে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দুটো একেবারে সমানুপাতিক না, অনেক ক্ষেত্রে ডিফারেন্স হয় এখানে, যেমনটা স্পেলিং তেমনটাই উচ্চারণ হয় না। তাই জন্য আমাদের কি করতে হয়, ইংরেজিতে বাংলাতে স্পেলিং মুখস্থ করতে হয়, মানে কিছু কিছু অনেক শব্দের স্পেলিং দেখে নিতে হয়, মনে রাখতে হয়। সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু সেই অসুবিধাটা নেই। কেন, সংস্কৃতের ক্ষেত্রে আলাদা করে স্পেলিং দেখতে হয় না। আপনাদের হয়তো মনে হতে পারে যে গীতার মানে সংস্কৃতের এক একটা এত এত বড় বড় শব্দ, মানে সমাস করে শব্দগুলো কত বড় করা হয়েছে, স্পেলিং গুলো মুখস্থ করা খুব সমস্যা। তেমনটা মোটেই না। সংস্কৃতে স্পেলিং মুখস্থ করতেই হয় না যদি আমরা পারফেক্ট প্রোনাউন্সিয়েশন শিখি। কেন না, সংস্কৃতে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন দুটোই হচ্ছে সমানুপাতিক, যেমনটাই স্পেলিং তেমনটাই প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, মানে কোন রকম স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনের মধ্যে কোনো কনফিউশন নেই। তাহলে আমরা যদি ঠিকঠাক কোনো টেক্সট প্রোনাউন্সিয়েশন করি, আমাদের আলাদা করে স্পেলিং দেখতে হবে না, যেমনটা প্রোনাউন্স করেছি আমরা তেমনটাই তো উচ্চারণ, মানে সরি তেমনটাই স্পেলিং। তো আলাদা করে ওই জন্য স্পেলিং আমাদের মনে রাখতে হয় না এখানে। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে অকারের ব্যাপারটা, প্রথম যে মানে স্বরবর্ণ অকার তার ব্যাপারটা। এবার অন্যান্য স্বরবর্ণের ক্ষেত্রেও তাই। অন্যান্য স্বরবর্ণের ক্ষেত্রে কি করি আমরা, এতটা আমরা মানে মনোযোগ দেওয়া হয় না। মনোযোগ দেওয়া হয় না বলতে, একটা পার্টিকুলার স্বরবর্ণের প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি রাজু বাবু। বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি যে প্রথম এক্সাম্পলটা নিলেন না, হরে কৃষ্ণ, আমরা যেটা উকার করি, হ্যাঁ তো সেটা মানে
অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন কি হবে সেটা বললে ভালো হতো হ্যাঁ মানে আমি বলে দেবো, ওগুলো সবকিছুই বলছি, তার আগে না কিছু মানে বোঝা দরকার। নাহলে তো আবার মানে আপনি বললেন না সিলেবাস হ্যাঁ, শেষ হবে না, আমি তাই ভাবলাম হুম, একটু ফাস্ট পড়ালে মনে হয় বেটার হবে। ঠিক আছে। আচ্ছা দেখুন, সংস্কৃতের যে স্বরবর্ণের মানে যেটা আসলে মানে উচ্চারণ করলে যে ধ্বনিটা আসবে, মানে ফোনেটিক্স যেটা আসবে, যেটা শোনাবে স্বরবর্ণগুলোর, সেইগুলো আমাদেরকে একটু অভ্যাস করতে হবে, মানে যাতে একেবারে প্রপার আসে, ধ্বনিগুলো যেন প্রপার আসে। যেমন অ, ওটা আমরা অভ্যাস করবো এইভাবে, অ অ এইভাবে, আ ই ই উ উ রি রি। আচ্ছা এই পর্যন্ত কোনো অসুবিধা হয় না। অকারের ক্ষেত্রে সমস্যা হয়, আকারের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম চেঞ্জ করতে হবে না, যেমনটা বাংলাতে তেমনটাই। ইকার উকার এগুলোর ক্ষেত্রেও সমান। রিকারের ক্ষেত্রে একটু সমস্যা আছে, ওটা চেঞ্জ করতে হবে বলছি। এরপরে যেগুলো আসে একার ঐকার ওকার ঔকার, এইগুলোর মানে প্রপার যে একটা ফোনেটিক্স যেটা আসবে, উচ্চারণ করার পরে যেটা আসবে শোনাবে যেটা, সেটা কিন্তু বাংলা ভাষাতে অতটা স্পষ্ট হয় না, এবং আমাদেরকে স্পষ্ট করতে বলাও হয় না। মানে এরকম কখনো বলা হয় না বাংলাতে যে ঐকারের উচ্চারণটা স্পষ্ট হচ্ছে না, স্পষ্ট শোনা যাচ্ছে না। তো আমাদের কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে ওগুলোকে স্পষ্ট করতে হবে একেবারে। যেমন এ ঐ ও ঔ এইরকম, মানে আমরা জানো ওটা যেন বাংলাতে যেমনটা কি একেবারে স্পষ্ট না বললেও হয়, ওটা বাংলা ভাষার মাধুর্য, বাংলা ভাষা ওখানেই সঠিক। কিন্তু আমাদের এখানে কি করতে হবে, একেবারে স্পষ্ট উচ্চারণ, এ ঐ ও ঔ এইভাবে। ওটা আমরা কিভাবে অভ্যাস করতে পারি, মানে এই স্বরবর্ণের উচ্চারণগুলো যাতে ঠিকঠাক হয় তার জন্য আমরা কি করতে পারি, ছোটবেলায় যখন আমরা বর্ণমালা শিখেছিলাম তখন আমরা এগুলো শিখেছি, ক কা কি কি এগুলো বলা অভ্যাস করেছিলাম। তো এখন আমাদেরকে কি করতে হবে, আরো এই জিনিসটাকে স্পষ্ট করার জন্য এই একই পদ্ধতি অবলম্বন করতে হবে। ক কা কি এগুলো একটু বাড়িতে একটু জোরে জোরে বলা অভ্যাস করতে হবে, ঠিক আছে? বিষয়টা একটু শুনে মানে কি বলবো অড লাগতে পারে, কিন্তু আমাদের করতে হবে জিনিসটা। মানে আমাদের বাংলা ভাষাতে কিন্তু এগুলো স্পষ্ট না, এ ওই ও ঔ এগুলো স্পষ্ট করে বলার আমাদের অভ্যাস নেই, ঠিক আছে? তো আমি এটার একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেবো একটা স্যাম্পল হিসাবে, মানে ক কা কি ও পর্যন্ত একটা। আপনারা এবারে অন্যান্য বর্ণ সঙ্গে নিয়ে, মানে ক এর পরে খ গ ঘ এইভাবে কয়েকটা বর্ণ নিয়ে নিজেরা একটু বাড়িতে অভ্যাস করবেন, এবং একটু জোরে জোরেই বলবেন, চিৎকার করেই বলবেন, তাহলে আপনারা নিজেরাও শুনতে পাবেন এবং কতটা স্পষ্ট হচ্ছে নিজেরা বুঝতে পারবেন। মনে মনে তো বললে হবে না জিনিসটা। আচ্ছা এইবারে তাহলে অকারের উচ্চারণ কেমন হবে, অ নট ও এরকম না। তাহলে আমরা ওটা কেমন উচ্চারণ করব, হরে কৃষ্ণ হরে রাম এরকম না, হরে কৃষ্ণ হরে রাম, ঠিক আছে? তো এইভাবে আমাদের অভ্যাস করতে হবে। আচ্ছা কেউ একদিন একটু বলুন, মানে এটা যেহেতু বাংলা ভাষার সাথে রিলেট করে করা হয়েছে, ওই জন্য বাংলা ভাষাতে যেটা আমরা করছি সেটা সংস্কৃতে কি চেঞ্জ করতে হবে ওটাই সমাধান, এইভাবে জিনিসটা করা হয়েছে। আচ্ছা কেউ একজন বলুন, সমস্যা 1। সুরজিৎ বাবু পড়বেন? হ্যাঁ পড়ুন। সমস্যা একটা কি পড়তে বলছেন স্যার? হ্যাঁ হ্যাঁ পড়ুন। সমস্যা 1, বাংলা ভাষাতে শব্দের শেষে অ এর উচ্চারণ আমরা ওকারের মতো করে করে থাকি। সংস্কৃত ভাষায় এটি ভুল উচ্চারণ। যেমন হরে কৃষ্ণ হরে রাম এটি শব্দগুলির শুদ্ধ রূপ, মানে হরে কৃষ্ণ হরে রাম এটা আপনি বলতে বললেন যেটা, এটা স্পেলিং আর কি, স্পেলিংটা এইরকম। হ্যাঁ, কিন্তু আমাদের উচ্চারণে হরে কৃষ্ণ হরে রাম এরকম শোনায়।
অকারের উচ্চারণ ছাড়া ও অন্যান্য স্বরবর্ণগুলির উচ্চারণে স্পষ্টতার বিষয়ে বাংলা ভাষায় অবধান দেওয়া হয় না। হ্যাঁ, মানে যেমনটা বললাম যে একার, ঐকার, ওকার, ওকার, ওটা বলা মানে বাংলা ভাষাতে স্পষ্ট না হলেও বলা হয় না যে ওকারের উচ্চারণ ঠিক হচ্ছে না, এরকম মানে ওটা বাংলা ভাষাতে আমাদের ওই বিষয়টা কখনো শুনতে হয় না। কিন্তু এবার কি সংস্কৃতে আমাদের, সমাধানটা বলবো? হ্যাঁ সমাধানটা করুন। সমাধান 1, এই সমস্যার সমাধান করতে আমরা শব্দগুলির শুদ্ধ রূপ যেমন আছে তেমন করেই উচ্চারণ করার চেষ্টা করব। তাই ক, কা, কি ইত্যাদি স্বরবর্ণ সহিত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিয়মিত অভ্যাস করব। হ্যাঁ, যেমনটা বললাম যে আমাদের একটু বাড়িতে ক, কা, কি ছোটবেলায় যেমন করেছি ওটা আরেকবার অভ্যাস করতে হবে, কেমন? আচ্ছা, এরপরে যেটি বিষয়, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চ্যান্টিং এর ক্ষেত্রে হ্রস্ব এবং দীর্ঘ ঠিক রাখা। বাংলা ভাষাতে কিন্তু এটার কোনো বালাই নেই যে হ্রস্ব বর্ণের উচ্চারণ, দীর্ঘ বর্ণের উচ্চারণ আলাদা হবে, এরকমটা বাংলা ভাষাতে বলা হয় না। বাংলা ভাষাতে এটার কোনো অবধানই নেই, কিন্তু সংস্কৃতে হচ্ছে হ্রস্ব বর্ণের উচ্চারণ, দীর্ঘ বর্ণের উচ্চারণ আলাদা হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের চ্যান্টিং এর কিন্তু মূল মন্ত্র হচ্ছে এটাই, হ্রস্ব এবং দীর্ঘ ঠিক করা। যদি আমরা এখন থেকেই হ্রস্ব এবং দীর্ঘ ঠিক করে নিতে পারি তাহলে আমাদের চ্যান্টিং এর 70 থেকে 80% প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তো এই জন্য এই বিষয়টা খুবই ভাইটাল চ্যান্টিং এর ক্ষেত্রে, হ্রস্ব দীর্ঘ ঠিক করা। দেখুন সংস্কৃত উচ্চারণ এরকম মানে তার আগে একটু দেখে নেওয়া দরকার আমাদের বর্ণমালার হ্রস্ব বর্ণ দীর্ঘ বর্ণ কোনগুলো, মানে হ্রস্ব দীর্ঘ বর্ণ কোনগুলো হয়, ব্যঞ্জন বর্ণ তো হবে না, স্বরবর্ণ। তাহলে কোন বর্ণগুলো হ্রস্ব এবং কোন বর্ণগুলো দীর্ঘ, কেউ একজন বলুন। অ, ই, উ, রি হ্রস্ব, হ্রস্ব। আর আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ঔ এই 7টি দীর্ঘ। আচ্ছা, আমাদের কিন্তু রিকারও দীর্ঘ আছে সংস্কৃত বর্ণমালাতে, সংস্কৃতে দীর্ঘ রি। হ্যাঁ রিকারও দীর্ঘ রিকারও আছে। তাহলে আ, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, দীর্ঘ রিকার, একার, ঐকার, ওকার, ঔকার, এই বর্ণগুলি হচ্ছে দীর্ঘ বর্ণ। বাদ বাকি অকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার, হ্রস্ব ইকার এগুলি হ্রস্ব বর্ণ। তো হ্রস্ব বর্ণ দীর্ঘ বর্ণের উচ্চারণ কেমন হবে, কি মানে ডিফারেন্স কি আছে, এই বিষয়টা কিরকম দেখুন। আমি এই বিষয়টা পড়ছি, একেবারে স্পষ্ট হয়ে যাবে। তাহলে সংস্কৃতে উচ্চারণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্রস্ব ও দীর্ঘের উচ্চারণের বিষয়ে সতর্ক থাকা। বাংলা ভাষাতে হ্রস্ব দীর্ঘের উচ্চারণের তেমন অবধান থাকে না। হ্রস্ব বর্ণ বলতে আমরা বুঝবো যে বর্ণের উচ্চারণ করার সময় এক মাত্রা। আচ্ছা, আমরা মাত্রা বুঝি তো, মাত্রা মানে কতক্ষণ একটা উচ্চারণ করবো, একটা সময়সীমা, ঠিক আছে। হ্রস্ব বর্ণের উচ্চারণ করার সময় কত, এক মাত্রা। দীর্ঘ বর্ণ বলতে আমরা বুঝবো যে বর্ণের উচ্চারণ করার সময় 2 মাত্রা, অর্থাৎ দ্বিগুণ। হ্রস্ব বর্ণের উচ্চারণের জন্য 1 মাত্রা, দীর্ঘ বর্ণের জন্য 2 মাত্রা, মানে হ্রস্ব বর্ণের দ্বিগুণ সময় হচ্ছে দীর্ঘ বর্ণের জন্য। এখানে 1 মাত্রা বলতে সময়ের নির্দিষ্ট কোনো পরিধি নেই, অর্থাৎ এইরকম ব্যাপার নেই যে হ্রস্ব বর্ণের উচ্চারণের সময়সীমা এতটাই, মানে হয়তো 1 সেকেন্ড বা কিছু, ওটা কিছু পার্টিকুলার নেই যে হ্রস্ব বর্ণের উচ্চারণের এতটাই সময়, এরকম কিছু নেই। কিরকম বিষয়টা, হ্রস্ব বর্ণের উচ্চারণ করার জন্য আমরা যতটা সময় নেব, দীর্ঘ বর্ণের উচ্চারণের জন্য যেন ঠিক তার 2 গুণ সময় নেওয়া হয়।
দেখুন, এখানে একমাত্রা বলতে সময়ের নির্দিষ্ট কোনো পরিধি নেই। মোট কথা, হ্রস্ববর্ণের উচ্চারণ করতে যতটা সময় বক্তা নিচ্ছেন, তিনি যেন তার 2 গুণ সময় দীর্ঘ বর্ণের উচ্চারণের জন্য ব্যয় করেন। বিষয়টি এতটাই কি, হ্রস্ববর্ণের জন্য আমি যতটা সময় নেব, দীর্ঘ বর্ণের জন্য ঠিক তার 2 গুণ সময় নেব। এখন যিনি প্রচন্ড দ্রুত কথা বলেন, তিনি দেখবেন খুব কম সময়ে, হয়তো আমি ধরে নিচ্ছি, মানে তাও সময়টা বেশি, ধরে নিচ্ছি তিনি হ্রস্ববর্ণের উচ্চারণ করার জন্য 1 সেকেন্ড সময় নেন। তার মানে দীর্ঘ বর্ণের উচ্চারণের জন্য তাকে কত সময় নিতে হবে? 2 সেকেন্ড। ঠিক একই রকম ভাবে একজন বক্তা যিনি অত্যন্ত ধীরে কথা বলেন, তিনি হয়তো হ্রস্ববর্ণের জন্য 2 সেকেন্ড সময় নেন, তাহলে সেই বক্তা দীর্ঘ বর্ণের জন্য কত সময় ব্যয় করবেন? 4 সেকেন্ড। তো বিষয়টি হচ্ছে এরকম। এবারে আপনাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার আমরা কি জিনিসটা এইভাবে মানে পুরোপুরি মাপ করে চলা কি সম্ভব? মানে হ্রস্ববর্ণের উচ্চারণ করছি ঠিক যতটা সময়, ঠিক তার 2 গুণ একেবারে পরিমাপ করে চলা, বিষয়টা কি সম্ভব আদৌ? অবশ্যই বিষয়টা সম্ভব না। কিন্তু আমরা একেবারে যে ওটা মানে 1 সেকেন্ড বলে দীর্ঘ বর্ণের জন্য 2 সেকেন্ডই বক্তা দিতে পারবেন বা পরিমাপ করে চলবেন, এমনটা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করব? এমনটা যেন হয় যে হ্রস্ববর্ণের জন্য বক্তা যে সময় নিচ্ছেন, দীর্ঘ বর্ণের জন্য তার বেশি সময় নিচ্ছেন। সেটা 2 সেকেন্ডের একটু বেশি হতে পারে, 2 সেকেন্ডের একটু কম হতে পারে, কিন্তু সেটা যেন 1 সেকেন্ডের বেশি হয়। মানে ওটা পুরোপুরি মেপে চলা সম্ভব না, কিন্তু বিষয়টি এরকম, যেন বেশি হয় এবং কম যেন না হয়, বিপরীত যেন না ঘটে জিনিসটা। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের চ্যান্টিং এর মূল মন্ত্র, হ্রস্ব দীর্ঘ। কেন বলছি? তো চ্যান্টিং আমরা কি করব? শ্লোক পড়ব। শ্লোক একটা নির্দিষ্ট ছন্দে লেখা। নির্দিষ্ট ছন্দে শ্লোকগুলো পড়তে গেলে নির্দিষ্ট ছন্দ নির্দিষ্ট সুরে পড়া হবে। নির্দিষ্ট সুরে আপনি শ্লোকটি তখনই পড়তে পারবেন যখন আপনি হ্রস্ব দীর্ঘ ঠিক করে পড়ছেন। আপনি যদি হ্রস্ব দীর্ঘ ওলট পালট করে দেন, হ্রস্ব দীর্ঘ যদি সমস্যা করে দেন, ওই নির্দিষ্ট সুরে শ্লোকটি পড়তে পারবেন না, নির্দিষ্ট ছন্দে শ্লোকটি এক কথায় বসবে না, এরকম একটা ব্যাপার। ওই জন্য হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক করতে পারলে অটোমেটিক্যালি দেখবেন পড়াটা হয়ে যাচ্ছে, আপনাকে চেষ্টা কম করতে হচ্ছে। হ্রস্ব দীর্ঘের সমস্যা থেকে গেলে খুব চেষ্টা করে করে শ্লোকগুলো পড়তে হবে, অনেক কষ্ট হবে। ঠিক আছে? তা এই হ্রস্ব দীর্ঘের সমস্যার সমাধানের জন্য কি করতে হবে আমাদেরকে? অন্য কোনো উপায় তো নেই। এটি যেটা একটু আগে বলা হলো যে অভ্যাসটা, এই সমস্যার সমাধানের জন্য আমরা ক, কা, কি, কু, কু ইত্যাদি ক্রমে হ্রস্ব ও দীর্ঘের অভ্যাস করব। আমরা অভ্যাসটা কিভাবে করব? ঠিক এইভাবে। হ্রস্ব বর্ণ কোনটি? ক হ্রস্ব বর্ণ, তাহলে কি করব? ক, এরকম বললাম। কা দীর্ঘ, তাহলে কা। হ্রস্ব ইকার কি বলবো? কি। দীর্ঘ ইকার কি। উকার কু, দীর্ঘ উকার কু। হ্রস্ব রিকার করি, দীর্ঘ রিকার করি। একার ঐকার ওকার ওকার সবগুলি দীর্ঘ, তাহলে একটু সময় নিতে হবে। কে, কই, কো, কৌ। ঠিক আছে? এইভাবে বাড়িতে অভ্যাস করতে হবে। মানে একেবারে জাস্ট পড়ে গেলাম ক, কা, কি, এরকম না। কিভাবে? হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক বজায় রেখে পড়তে হবে। আমি আরেকবার পড়ছি, দেখুন। এইভাবে বাড়িতে প্রত্যেকে অভ্যাস করবেন। ক, কা, কি, কু, কু, ক্রি, ক্রি, কে, কই, কো, কৌ। ঠিক আছে? বিষয়টি বোঝা গেছে? এইভাবে কিন্তু হ্রস্ব দীর্ঘটা আপনারা খুব সিরিয়াসলি অভ্যাস করবেন, কারণ এটা শিখে গেলে আমাদের বললাম চ্যান্টিং এর 70 থেকে 80% কাজ আমাদের হয়ে যাবে। খুব সিরিয়াসলি এই বিষয়টা অভ্যাস করতে হবে। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে?
কোনো রকম জিজ্ঞাসা কিছু নেই? আচ্ছা, বেশ, ঠিক আছে। তো এরপরে তাহলে আমরা তৃতীয় বিষয়টির দিকে যাই। আচ্ছা, এই হলো হচ্ছে আমাদের স্বরবর্ণের উচ্চারণের বিষয়। স্বরবর্ণের উচ্চারণ আমরা কেমন ভাবে ঠিক করব সেগুলো আপাতত দেখা গেছে। এরপরে যেটি আসে সেটি হচ্ছে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের উচ্চারণ বলতে সেটি স্বরবর্ণের ক্ষেত্রেও প্রযোজ্য। পার্টিকুলার অক্ষরের জন্য পার্টিকুলার উচ্চারণ স্থান রয়েছে। অর্থাৎ যদি আমরা খেয়াল করে দেখি, প্রত্যেকটি বর্ণ আমাদের মুখের নির্দিষ্ট অংশ দিয়েই উচ্চারিত হয়। তো যে বর্ণগুলি যে নির্দিষ্ট মুখের যে নির্দিষ্ট অংশ দিয়ে উচ্চারিত হয়, সেই নির্দিষ্ট অংশকে আমরা কি বলি? বর্ণের উচ্চারণ স্থান। কি বলা হয়? যে নির্দিষ্ট অংশ দিয়ে বর্ণগুলি উচ্চারিত হয়, সেই নির্দিষ্ট অংশগুলোকে আমরা কি বলি? বর্ণের উচ্চারণ স্থান। তো এখন বর্ণের উচ্চারণ স্থান আমাদের বাংলা ভাষাতেও আছে। বাংলা ভাষাতেও আমরা যে অক্ষরগুলো উচ্চারণ করছি একটা নির্দিষ্ট অংশ দিয়েই করছি, কিন্তু সমস্যা কি হয়, বাংলা ভাষাতে এটা পুরোপুরি মেনটেন করা হয় না। অর্থাৎ যে বর্ণের যেটি উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়েই সেটি উচ্চারিত হয় না। আমরা সেখানে ওলট পালট করে দিয়ে উচ্চারণটা করি, বাংলা ভাষাতে করি, এবং বাংলা ভাষার ওটাই সৌন্দর্য। সংস্কৃত ভাষাতে তাহলে বর্ণের পারফেক্ট উচ্চারণ কোনটা? যদি আমরা যে নির্দিষ্ট অংশ দিয়ে, অর্থাৎ যে উচ্চারণ স্থান দিয়ে যে বর্ণটি উচ্চারিত হওয়ার কথা, সেই নির্দিষ্ট উচ্চারণ স্থান দিয়েই যদি আমরা সেই বর্ণ উচ্চারণ করে থাকি, তাহলে সেটি সেই বর্ণের পারফেক্ট উচ্চারণ। সেটি বোঝা গেল? তাহলে তার মানে কি, আমাদের সেই নির্দিষ্ট যে বর্ণের যে উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়েই সেই বর্ণটি উচ্চারণ করতে হবে, তবেই সেটি সেই বর্ণের সঠিক উচ্চারণ। তো বাংলা ভাষাতে আমরা কি করি, কিছু ব্যতিক্রম ঘটে, মানে কিছু পার্টিকুলার বর্ণের ক্ষেত্রে এটা সমস্যা বলতে বাংলা ভাষাতে সেই উচ্চারণ স্থানটা মেনটেন করা হয় না। তাহলে আমাদের এখন কি করতে হবে? সংস্কৃত চ্যান্টিং শিখতে গেলে বাংলা ভাষাতে যে বর্ণগুলো আমরা নির্দিষ্ট উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণটা করি না, সেই বর্ণগুলোর সেই পার্টিকুলার উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ শেখাটা অভ্যাস করতে হবে। আশা করি বিষয়টি বোঝা গেছে, মানে সমস্যাটি কি। তো সেই নির্দিষ্ট বর্ণগুলো কি কি, সেই ব্যঞ্জন বর্ণগুলো কি কি, যেগুলো আমরা বাংলা ভাষাতে সঠিক উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণটা করছি না, সেই বর্ণগুলো কি কি? এইগুলি: নোয়া, নিয়া, অনা, না, বর্গীয় বকার, অন্তস্থ বকার, তিনটি সকার। তাহলে এই বর্ণগুলোর উচ্চারণে আমাদের অধিক সমস্যা রয়েছে। বলতে সমস্যাটা কি বোঝাতে পেরেছি, যে বাংলা ভাষাতে এই বর্ণগুলো সঠিক উচ্চারণ স্থান দিয়ে উচ্চারিত হয় না, অর্থাৎ এই বর্ণগুলির যে পার্টিকুলার উচ্চারণ স্থান সেটি দিয়ে উচ্চারিত হয় না। তো আমাদের এখন শিখতে হবে তাহলে এই বর্ণগুলোর যে নির্দিষ্ট উচ্চারণ স্থান, সেই নির্দিষ্ট উচ্চারণ স্থান দিয়েই এই বর্ণগুলি উচ্চারণ করা অভ্যাস করতে হবে। তো তার আগে একটু তাহলে আমাদের জানতে হবে এই বর্ণগুলির উচ্চারণ স্থান কি, সেটা আগে জানতে হবে। সেগুলো কি কি দেখুন, এগুলো আমাদের সংস্কৃত ব্যাকরণ এগুলো রয়েছে, বা শিক্ষা গ্রন্থ যেগুলো সেখানেও রয়েছে কোন বর্ণের কি উচ্চারণ স্থান। তো দেখুন কি কি: অকুহ বিসর্জনীয়ানাম কণ্ঠ, এগুলো আমাদের মনে রাখার প্রয়োজন নেই, আমাদের নিচের অংশটুকু মনে রাখলেই হবে। কি? অকার, কবর্গ, হকার
এবং বিসর্গ, এগুলির উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। কণ্ঠ বলতে আপনারা একটু নিজেরা উচ্চারণ করে দেখুন, ক খ গ ঘ, ক খ গ ঘ। দেখুন আমাদের জিহ্বার একেবারে শুরুর অংশে উচ্চারিত হচ্ছে, মানে আমাদের জিহ্বা যেখান থেকে শুরু হচ্ছে ঠিক ওই রকম একটা অংশ দিয়ে মানে ক খ গ ঘ মানে ক বর্গের বর্ণগুলি উচ্চারিত হচ্ছে, তাই না? তো ওটি হচ্ছে কণ্ঠ, ওই উচ্চারণ স্থানটি হচ্ছে কণ্ঠ। নেক্সট ইচুইয়াসানাম তালু, ইকার, চবর্গ, ইয়কার এবং সকার, তালব্য সকার, এই বর্ণগুলির উচ্চারণ স্থান হচ্ছে তালু। দেখুন চবর্গের বর্ণ উচ্চারণ করে দেখুন কোথায় উচ্চারিত হচ্ছে, চ ছ জ ঝ। আমাদের জিভটা উপরের যে প্লেট আছে আমাদের, মানে উপরের যে অংশটা একেবারে উপরের যে প্লেট, মুখের যে উপরের যে প্লেট, সেখানকার দেখুন মাঝখানের অংশে স্পর্শ করছে, মানে দাঁতের পিছন দিকে। তো ওই অংশটি হচ্ছে মানে যেটা একটু উঁচু ভাগ, ওই অংশটি তাহলে কি, ওই অংশটি হচ্ছে তালু। তাহলে ওই তালু অংশটি দিয়ে ইকার, চবর্গ, ইয়কার এবং সকার উচ্চারিত হওয়ার কথা। নেক্সট ঋটুরসানাম মূর্ধা, ঋকার, টবর্গ, রস, এই বর্ণগুলির উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। আচ্ছা টবর্গ উচ্চারণ করে দেখুন, ট ঠ ড ঢ। দেখুন জিভটা উপরের প্লেটের অনেকটা পিছন দিকে স্পর্শ করছে, মানে আমরা যদি উপরের প্লেটটাকে 3 ভাগে ভাগ করি, একটা দাঁত মানে দন্ত, পিছনের দিকের অংশ আর মাঝখানের দিকের অংশ, ঠিক আছে? এইভাবে যদি 3টে ভাগে ভাগ করি তাহলে মাঝখানের অংশটি হচ্ছে তালু, পিছনের অংশটি হচ্ছে মূর্ধা, সামনের দিকের অংশটি হচ্ছে দন্ত, দাঁত। তো মূর্ধা হচ্ছে ঋকার, টবর্গ, র এবং স, মূর্ধন্য সকার, এই বর্ণগুলির উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। আচ্ছা আপনারা এখন হয়তো বাংলা ভাষাতে এটা রিলেট করতে পারছেন। দেখুন তালব্য সকারের উচ্চারণ স্থান কি, তালু। মূর্ধন্য সকারের উচ্চারণ স্থান কি, মূর্ধা। দেখুন ওই জন্যই আমরা বলছি তালব্য স। তালব্য স কেন বলছি, উচ্চারণ স্থানটা তালু বলেই ওটাকে বলছি তালব্য স। যে বর্ণের উচ্চারণ স্থান তালু তাকে আমরা তালব্য বর্ণ বলি, যে বর্ণের উচ্চারণ স্থান মূর্ধা তাকে আমরা মূর্ধন্য বর্ণ বলি। তো দেখুন বাংলা ভাষাতে আমরা কি করতাম, মূর্ধন্য সকারটাও কি উচ্চারণ করতাম, তালব্য স, তাই না? মানে মূর্ধন্য সকারটাও তালু দিয়েই উচ্চারিত মানে উচ্চারণ করি আমরা বাংলা ভাষাতে, মূর্ধন্য সকারের উচ্চারণ আমরা করি না বাংলাতে, ওটা তালব্য স-এর উচ্চারণটাই করি, তাই না? তো এখন আমাদের তাহলে কি করতে হবে, মূর্ধন্য সকারের উচ্চারণটা মূর্ধা দিয়ে করতে হবে। এটার জন্য অভ্যাস করতে হবে, অভ্যাস করার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে, সেগুলো বলা হবে। আগে আমরা উচ্চারণ স্থানগুলো দেখে নিই। আচ্ছা নেক্সট ঋতুলসানাম দন্তাহা, অর্থাৎ ঋকার, তবর্গ, ল, স, এই বর্ণগুলির উচ্চারণ স্থান হচ্ছে দন্ত, অর্থাৎ জিভটা দাঁতে গিয়ে স্পর্শ করবে। দেখুন ত, থ, দ, ধ বলুন, জিভটা দাঁতে গিয়ে স্পর্শ করছে। তো দন্তীয় সকার, ওই জন্য আমরা কি বলছি দন্তীয় সকার, দাঁতের ওখানে উচ্চারিত হয় বলেই ওটাকে বলছি দন্তীয় সকার। তো আমরা দন্তীয় সকারের উচ্চারণ স্থান মানে উচ্চারণটাও করি না, আমরা বাংলাতে কি করি, ওটাও তালব্যের মতো উচ্চারণ করি। ওই জন্য বাংলা ভাষাতে 3টে সকারেরই উচ্চারণ আমরা তালব্য স-এরই উচ্চারণটাই করি। তো এখন আমাদের কি করতে হবে, নির্দিষ্ট বর্ণের উচ্চারণ স্থান দিয়েই নির্দিষ্ট বর্ণ উচ্চারণ করতে হবে। অর্থাৎ মূর্ধন্য সকারটা উচ্চারণ করতে হবে মূর্ধা দিয়ে স, তালব্য স তালু দিয়ে স, দন্তীয় সকার দন্তীয় দিয়ে স, এরকম। দেখুন আপনার এবার এখান থেকে কিছু কমন বার করুন। কি শিখতে হবে আমাদেরকে, তালব্য স আমাদেরকে শিখতে হবে না, শিখতে হবে কোনটা,
মূর্ধন্য সকার এবং দন্ত্য সকার। যেগুলো আমাদের বাংলা ভাষাতে কমন আছে সেগুলো আমাদের শেখার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে উ পু পদ্মানিয়ানাম ওষ্ঠৌ, উকার, পবর্গ এবং উপধ্মানীয় এই বর্ণগুলির উচ্চারণ স্থান ওষ্ঠ। এখানে আপনারা উকার পবর্গ এটাকে চিনতে পারছেন, কিন্তু উপধ্মানীয় বলতে কি আপনারা জানেন না। এগুলো স্টাডি মেটেরিয়ালে পরে আছে, আসবে তখন জানবেন। এগুলির উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ বলতে ঠোঁট, মানে একেবারে সামনে উচ্চারিত হয়। দেখুন, বলুন প ফ ব ভ, দুটো ওষ্ঠ দেখুন স্পর্শ করছে, একেবারে দুটি ঠোঁট, উপরের ঠোঁট নিচের ঠোঁট পুরোপুরি স্পর্শ করছে। তাহলে এইভাবে যে বর্ণগুলো উচ্চারিত হয় সেটা কি, তাদের উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। যেহেতু ওষ্ঠ দিয়ে উচ্চারিত হচ্ছে, দুটো ওষ্ঠ স্পর্শ করলে পরে উচ্চারণটা হচ্ছে প ফ ব ভ। ঠিক আছে, নেক্সট এ দ্বৈতোহ কণ্ঠ তালু, একার এবং ঐকার এই বর্ণের উচ্চারণ স্থান কি কণ্ঠ এবং তালু। অর্থাৎ কণ্ঠ কোনটা, ক খ গ ঘ, মানে একেবারে মুখের শুরুর অংশ দিয়ে বলছি। আর তালু চ ছ জ ঝ, জিভটা ওখানে স্পর্শ করছে। একার এবং ঐকারের উচ্চারণ স্থান কি কণ্ঠ এবং তালু দুটোই। দেখুন উচ্চারণ করে দেখুন, একার ঐকার, এ ঐ এ ঐ। দেখুন আমাদের জিভটা কিন্তু ওই কণ্ঠ আর তালুর মাঝখানেই রয়ে গেছে, মানে দুটোরই সাহায্য লাগছে। নিজেরা একটু অনুভব করে দেখুন, এ ঐ এ ঐ। দেখুন একার উচ্চারণ করতে গেলে কণ্ঠ, ঐকার উচ্চারণ করতে গেলে তালু, এইভাবে। আচ্ছা, নেক্সট ও দৌতোহ কণ্ঠস্থম, অর্থাৎ ওকার এবং ঔকার এই দুটি বর্ণের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ এবং ওষ্ঠ। দেখুন ও, ওকারটা কোথা থেকে বলা হচ্ছে, কণ্ঠ, ওখান থেকে। আর ঔকারটা দেখুন ঔ ঔ, দেখুন ওষ্ঠ, ওষ্ঠের সাহায্য লাগছে, সামনে উচ্চারিত হচ্ছে পুরো। তাহলে এইভাবে নির্দিষ্ট উচ্চারণ স্থান নির্দিষ্ট বর্ণের আছে। নেক্সট ওয়াকারস্য দন্তোষ্ঠম, মানে ওয়াকার। বকার বলতে এটা কোন বকার, অন্তস্থ বকার। দেখুন ওটা আমরা পরে আসবে, ডিটেলস ওটা আসবে, এখনই এসছে যেহেতু জেনে নেওয়া যাক। দুটি বকার আছে, একটি হচ্ছে বর্গীয় বকার, একটি অন্তস্থ বকার। তাহলে দুটি বকারের আমাদের সংস্কৃতে কি করতে হবে, বাংলা ভাষাতে আমাদের কি করতে হয়, শিখতে হয় যে ওখানে স্পেলিং মুখস্থ করতে হয়, যেটা বর্গীয় বকার নাকি মানে পেট কাটা ব, নাকি অন্তস্থ ব, অর্থাৎ বর্গীয় বকার নাকি অন্তস্থ বকার, ওটা আমাদের মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। এইভাবে মনে রাখতে হয়, মুখস্থ করে মনে রাখতে হয়। কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে কি উচ্চারণ করেই মনে রাখা সম্ভব, যেহেতু উচ্চারণটা আলাদা। বর্গীয় বকারের উচ্চারণটা কেমন, যেমন প বর্গের উচ্চারণ যেমন হচ্ছে তেমন কি হচ্ছে, প ফ ব ভ, অর্থাৎ দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করছে। দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করে যে বকারটা উচ্চারণ করছে সেটি কোন বকার, বর্গীয় বকার, মানে পেট কাটা। তাহলে দুটো ওষ্ঠ স্পর্শ না করে যদি আমরা একটা বকার উচ্চারণ করি সেটা হচ্ছে অন্তস্থ বকার। চেষ্টা করুন, ও, দুটো ওষ্ঠ পুরোপুরি টাচ করবে না, ও, ব স্পর্শ করছে পুরো, ও স্পর্শ করছে না পুরো। তাহলে যখন আমরা দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ না করে একটি বকার উচ্চারণ করব সেটি হচ্ছে অন্তস্থ বকারের উচ্চারণ। বেশ, নেক্সট জিহ্বা মূল্যস্য জিহ্বা মূলম, অর্থাৎ জিহ্বা মূল্যের উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বা মূল। এটি আমরা পরে জানবো, আমরা পরে এই বিষয়টি আসবে তখন আমরা জানবো। আচ্ছা, তো যাই হোক, সমাধান সমস্যা 3 এবং সমাধান 3 এটা একটু পড়া যাক। সমস্যা 3 তাহলে এটাই ছিল যে পার্টিকুলার কিছু ব্যঞ্জন বর্ণ যেগুলো আমরা বাংলা ভাষাতে মানে নির্দিষ্ট উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণটা করি না, সেগুলো আমাদের সংস্কৃত ভাষাতে নির্দিষ্ট উচ্চারণ স্থান দিয়েই উচ্চারণটা করতে হবে।
এতটুকুই শেখার। তো আমরা সেটা কিভাবে শিখতে পারি? এক্সাম্পল দেখুন, এই সমস্যার সমাধানের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা কেউ প্রথমে কেবলমাত্র এই বর্ণগুলির, আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক, বর্ণগুলির আমরা কেউ প্রথমে কেবলমাত্র এই বর্ণগুলির সরাসরি উচ্চারণ করা অভ্যাস করব না। অর্থাৎ আমরা কেউ প্রথমবার এরকম চেষ্টা করব না যে মূর্ধন্য সকারটা দেখি তো আমরা মূর্ধা দিয়ে বলতে পারছি কিনা, স, এইভাবে আমরা অভ্যাস করবোই না। আমরা নির্দিষ্ট একটা পদ্ধতি অবলম্বন করে অভ্যাস করব, ঠিক আছে? তো ওটাই বলা হচ্ছে যে আমরা কেউই প্রথমে কেবলমাত্র এই বর্ণগুলির সরাসরি উচ্চারণ করা অভ্যাস করব না। আমরা প্রথমে বর্গীয় বর্ণগুলির সাহায্য নিয়ে এই বর্ণগুলির উচ্চারণ অভ্যাস করব। এখানে একটি উদাহরণ দেওয়া হচ্ছে। আপনারা একটু আগে দেখেছেন যে কোন বর্গের উচ্চারণ স্থান কোন অংশ, সেটা আপনারা দেখেছেন। যেমন ক বর্গের উচ্চারণ স্থান কণ্ঠ, চ বর্গের উচ্চারণ স্থান তালু, ট বর্গের উচ্চারণ স্থান মূর্ধা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের কিন্তু বর্গীয় বর্ণের উচ্চারণ কিন্তু আলাদা করে অভ্যাস করতে হয় না, ওটা আমাদের সহজাত। মানে আপনাকে যদি এক্ষুনি বলা হয় যে ট উচ্চারণ করা শিখতে হবে মূর্ধা দিয়ে, এটা শেখার প্রয়োজন নেই, এটা সহজাত। মানে ট উচ্চারণ করতে গেলে মূর্ধা দিয়েই করতে হবে, এটা আমাদের মানে কি বলবো, জাস্ট স্ট্রাকচারটাই এরকম। আমাদের মুখের যে স্ট্রাকচার, যে মেকানিজম, ওটাই এরকমই, সিস্টেমটা এরকম। ট উচ্চারণ করতে গেলে মূর্ধা দিয়েই করতে পারবেন, অন্য অংশ দিয়ে করতে পারবেন না। চ উচ্চারণ করতে গেলে তালু দিয়েই করতে পারবেন, অন্য অংশ দিয়ে পারবেন না। ত, থ, দ, ধ বলতে গেলে দন্ত দিয়েই বলতে হবে, অন্য অংশ দিয়ে পারবেন না। তো আমাদের ওই জন্য বর্গীয় বর্ণের উচ্চারণটা পারফেক্ট উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ হওয়াটা সহজাত। ওই জন্য আমাদের ওটার হেল্প নিয়ে বাকি বর্ণের উচ্চারণটা অভ্যাস করতে হবে, যেগুলোতে সমস্যা আছে। তো আমাদের সমস্যা কোথায় আছে? ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, মিয়া। এখন যদি আপনাকে ঙ আর মিয়া এই দুটোকে একদম, তাহলে ঙকারের উচ্চারণ স্থান কি? তালু, সরি কণ্ঠ। মিয়াকারের উচ্চারণ স্থান হচ্ছে তালু। আপনাকে যদি কেবলমাত্র বলা হয় যে ক, খ, গ, ঘ বলে দেখাতে, আপনি বলতে পারবেন কণ্ঠ দিয়ে, কিন্তু ঙকারটা হয়তো বলতে পারবেন না, সমস্যা অনেকেরই হবে। একই রকম ভাবে চ, ছ, জ, ঝ, মিয়া, চ, ছ, জ, ঝ তালু দিয়ে স্বভাবতই বলে দেবেন, কিন্তু মিয়াকারটা বলতে পারবেন না, সমস্যা। মানে কেবলমাত্র যদি বলা হয় মিয়াকারটা বলতে তালু দিয়ে, সমস্যা হবে। ওই জন্য আমাদের বর্গীয় বর্ণের উচ্চারণ যেহেতু ওই নির্দিষ্ট উচ্চারণ স্থান দিয়ে সহজাত, তো ওটার সাহায্যে আমাদের সমস্যাযুক্ত বর্ণগুলোর উচ্চারণ অভ্যাস করতে হবে, যাতে আমাদের ওই বর্ণগুলো ওই জায়গা দিয়ে উচ্চারণ হওয়াটা অভ্যাস করে নিতে পারে। তো কিভাবে শিখবো আমরা? যেমন ঙ, ঞ এই দুটি বর্ণের অভ্যাস কেমন করে করা হবে? আমরা বলেছি বর্গীয় বর্ণের সাহায্য নিয়ে করতে হবে। তাহলে ক বর্গের সাথে, অর্থাৎ ক, খ, গ, ঘ, ঙ এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকবো। তারপর ক, ঙ, খ, ঙ, গ, ঙ, ঘ, ঙ এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকবো। এভাবে ক্রমাগত অভ্যাস করতে থাকলে আমরা দেখব যে অংশে কয়ের উচ্চারণ হচ্ছে সেই অংশ দিয়ে কেবলমাত্র ঙকারের উচ্চারণ করতে আমরা পারছি। আসলে যে বর্ণের উচ্চারণ স্থান যেটি, সেই স্থান দিয়ে সেই বর্ণটি উচ্চারিত হলে তবেই সেটি সঠিক উচ্চারণ বলে বিবেচিত হয়। তাহলে এইভাবে আমরা অন্যান্য বর্ণগুলির উচ্চারণ অভ্যাস করব। এখানে বর্ণের উচ্চারণ স্থানগুলি দেওয়া হচ্ছে। তো যে বিষয়টি অভ্যাসটা আমরা কিভাবে করব? মানে কেবলমাত্র একবারে সরাসরি যে বর্ণের সমস্যা সেই বর্ণ সেই উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করাটা অভ্যাস করব না। আমরা দেখব ওই উচ্চারণ স্থান দিয়ে কোন বর্ণগুলো আমরা সহজাতেই উচ্চারণ করতে পারি। বর্গীয় বর্ণ আমরা সহজাত করতে পারি, তো আমরা বর্গীয় বর্ণের সাহায্য নিয়ে করবো। তাহলে ঙকারটা কেমন ভাবে শিখবো? দুটো করে স্টেপ, এইভাবে ক, খ, গ, ঘ, ঙ। আচ্ছা, কেউ এইভাবে বলবেন না ক, খ, গ, ঘ, ঙ, ঙ এরকম বলবেন না।
যতটা ফোনেটিক্স বলতে একটা শব্দে আমরা শব্দের জন্য আমাদের যতটুকু অংশ প্রয়োজন শব্দ উচ্চারণ করতে, আমরা কেবলমাত্র মকারের উচ্চারণ শিখছি না তো না, আমরা মানে কি জন্য শিখছি? শব্দ উচ্চারণ করার জন্যই বর্ণের উচ্চারণ শিখছি। ওই জন্য শব্দের উচ্চারণের জন্য আমাদের একটা পার্টিকুলার বর্ণের যতটুকু অংশ প্রয়োজন, অর্থাৎ ফোনেটিক্স একটা শব্দের যতটুকু শব্দে প্রয়োজন, শব্দে ওই পার্টিকুলার বর্ণের যতটুকু অংশ শোনা যাবে সেই অংশটা আমরা বর্ণের উচ্চারণের ক্ষেত্রে অভ্যাস করব। ওই জন্য আমরা ক খ গ ঘ ঙ এরকম বলবো না, কি বলবো? ক খ গ ঘ ঙ। আমাদের ঙ এতটুকু অংশই কাজে লাগবে শব্দের ক্ষেত্রে। তাহলে এইভাবে অভ্যাস করবো, দুটো স্টেপ। কি কি? ক খ গ ঘ ঙ। নেক্সট প্রত্যেকটা বর্গীয় বর্ণের সাথে পঞ্চম বর্ণ, ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ। তাহলে এইভাবে ঙটা অভ্যাস করতে থাকলে দেখবেন আপনি কিছুদিন অভ্যাস করার পরে, 3-4 দিন 5 দিন অভ্যাস করার পরে তখন দেখবেন আপনি অনায়াসেই মকারটাও যেমন ক খ গ ঘ কণ্ঠ দিয়ে বলতে পারছেন সহজাতভাবে, ঠিক অভ্যাস করার ফলে এইভাবে মকারটাও দেখবেন আপনার অটোমেটিক্যালি কণ্ঠ অংশ দিয়েই উচ্চারিত হচ্ছে। তো ওই জন্য সরাসরি কেউ প্রথমবার মকারটা কণ্ঠ দিয়ে বলার অভ্যাস করবেন না, এই দুটো স্টেপ অনুসরণ করেই অভ্যাসটা করবেন। তাহলে এইভাবে একই স্টেপ অনুসরণ করেই আমরা অন্যান্য বর্ণগুলো শিখব। কিভাবে শিখবো সব এখানে নিচে দেওয়া আছে। কিভাবে? এইভাবে স্টেপ দেখুন, ক ক খ গ ঘ ঙ, ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ। নেক্সট ঞ, এটিও একই রকম চ বর্গের সাহায্য নিয়ে চ ছ জ ঝ ঞ, চ ঞ ছ ঞ জ ঞ ঝ ঞ। মূর্ধন্যের ক্ষেত্রে সমস্যা আছে, এখানেও বর্গীয় বর্ণ বলতে ট, মূর্ধন্যটা আমাদের শিখতে হবে মূর্ধা দিয়ে উচ্চারণ করা। কিভাবে শিখবো? একই রকম ভাবে ট বর্গের সাহায্য নিয়ে, যেহেতু ট বর্গের উচ্চারণ স্থান মূর্ধা, তাই জন্য ট ঠ ড ঢ ণ, ট ন ঠ ন ড ন ঢ ন। একই রকম ভাবে তালব্যস্য, চ বর্গের উচ্চারণ স্থান কি? তালু, তালব্যস্যের উচ্চারণ স্থান তালু, তাই জন্য তালব্যস্যের উচ্চারণ অভ্যাস করার জন্য আমরা তালু উচ্চারণ স্থান যে বর্গের সেই বর্গের সাহায্য নেব। তাহলে কোন বর্গ? চ বর্গ। চ ছ জ ঝ স, চ স ছ স জ স ঝ স। নেক্সট একই রকম ভাবে মূর্ধন্য স, মূর্ধন্য স এর উচ্চারণ স্থান মূর্ধা, মূর্ধা উচ্চারণ স্থান কোন বর্গের? ট বর্গের। ট বর্গের সাহায্য নিয়ে আমরা মূর্ধন্য সকারের উচ্চারণ শিখব। একই স্টেপ ট ঠ ড ঢ স, ট স ঠ স ড স ঢ স। নেক্সট দন্ত্য স, দন্ত্য স এর ক্ষেত্রেও তাই। দন্ত্য হচ্ছে দন্ত কোন বর্গের উচ্চারণ স্থান? ত বর্গের। ত বর্গের সাহায্য নিয়ে শিখব ত থ দ ধ স, ত স থ স দ স ধ স। বর্গীয় ব অন্তস্থ ব, বর্গীয় ব এর ক্ষেত্রে কি হচ্ছে? দুটি ওষ্ঠ সম্পূর্ণভাবে স্পর্শ করবে, অন্তস্থ ব এর ক্ষেত্রে দুটি ওষ্ঠ সম্পূর্ণভাবে স্পর্শ করবে না, মানে ব ও। তো যে পার্টিকুলার বর্ণগুলো আমরা বাংলা ভাষাতে নির্দিষ্ট উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণটা করি না, সংস্কৃতে আমাদের সেগুলোকে এখন নির্দিষ্ট স্থান দিয়ে উচ্চারণ করাটা এইভাবে শিখতে হবে। তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে প্রত্যেকের, এবং কোন বিষয়গুলো কিভাবে অভ্যাস করতে হবে আশা করি প্রত্যেকটা স্টেপ ভালো করে বোঝা গেছে। আচ্ছা, যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বলবেন। কোনো প্রশ্ন আছে? মানে কিভাবে অভ্যাস করতে হবে, আজকে যা কিছু পড়াশোনা হলো আমাদের এই বিষয়ে। মূর্ধার পজিশনটা যেটা বললেন ওটা একটু ডাউট লাগলো। আচ্ছা, মূর্ধার পজিশনটা কেমন? দেখুন, মূর্ধার পজিশন আপনাদেরকে টেকনিক্যালি জানার প্রয়োজনও নেই। ট ঠ ড ঢ এই চারটি বর্ণ বলুন, চারটি বর্ণ উচ্চারণ করার ক্ষেত্রে দেখুন জিভটা ঠিক যেখানে স্পর্শ করছে ওটাই মূর্ধা। ট ঠ ড ঢ, জিভ যেখানে স্পর্শ করছে উপরের যে প্লেটের যে অংশে, ওটি হচ্ছে মূর্ধা।
ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাসুদেব বাবু বলুন। আচ্ছা, এই যে হ্রস্ব বর্ণ যেগুলো বললেন সেগুলো একটু আবার বলবেন। হ্রস্ববর্ণ কোনগুলো আমাদের? কোনগুলো? আমাদের বর্ণমালার ক্ষেত্রে হ্রস্ববর্ণ কোনগুলো? অকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার এবং হ্রস্ব ঋকার। এই 4টি বর্ণকে বাদ দিয়ে বাদ বাকি যে বর্ণগুলো সেগুলো সবই দীর্ঘ বর্ণ। আচ্ছা, আপনারা এইভাবে জিনিসটা মনে রাখবেন, তাহলে সুবিধা হবে। অকার, দেখুন আমাদের এই দুটো মনে রাখার প্রয়োজন নেই। অকারটা হ্রস্ব জানেন, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার আমরা এমনি বলে থাকি, তাহলে এই 3টি বর্ণ হ্রস্ব। আর ঋকারটা মনে রাখতে হবে যে ঋকার 2 ধরনের হয়, হ্রস্ব দীর্ঘ দুটোই হয়, তাহলে হ্রস্ব ঋকারও আছে। তাহলে মোট 4টি বর্ণ হ্রস্ব কি কি? অকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার, হ্রস্ব ঋকার। এই 4টি বর্ণের বাইরে সমস্ত বর্ণ দীর্ঘ বর্ণ। ঠিক আছে, তো আমি একটু আজকের ক্লাসটা একটু সামারাইজ করে দিই। আমাদের কি কি অভ্যাস করতে হবে তাহলে? স্বরবর্ণগুলোর উচ্চারণ স্পষ্ট করার জন্য এবং হ্রস্ব এবং দীর্ঘের উচ্চারণ স্পষ্ট করার জন্য ক, কা, কি এইগুলো আমাদের অভ্যাস করতে হবে। আর নির্দিষ্ট ব্যঞ্জন বর্ণের উচ্চারণ, যেগুলো আমরা বাংলা ভাষাতে নির্দিষ্ট উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করি না, সেই বর্ণগুলো নির্দিষ্ট উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করাটা অভ্যাস করতে হবে। তার স্টেপগুলো বলা হয়েছে, কিভাবে আমরা অভ্যাসগুলো করব। তাহলে এতটুকুই আজকে ক্লাসে হয়েছে আমাদের। তো আপনাদের হোম টাস্ক দেওয়া হবে, আর যেগুলো বলা হয়েছে যে মানে যে যতটুকু হয়েছে এটার একটা ভয়েস মেসেজও দেওয়া হবে, মানে অ্যাজ এ স্যাম্পল দেওয়া হবে যে আপনারা হোম টাস্কটা কি করবেন। তো সেটার একটা ভয়েস মেসেজ আমি আগামীকাল পাঠিয়ে দেবো। আপনারা সেটি শুনে ঠিক একই রকম ভাবেই নিজেরা হোম টাস্ক পাঠাবেন। আচ্ছা, আরো 2-1টা যে ইনস্ট্রাকশন দেওয়ার আছে। আমাদের যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপে শুধুমাত্র আপনাদের যদি আমাদের এই কোর্স সংক্রান্ত, মানে আমাদের এই কোর্সে যা ক্লাস হচ্ছে এই ক্লাসের বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলোই কেবলমাত্র বলবেন। আর দ্বিতীয়ত আপনারা আপনাদের হোম টাস্ক গ্রুপেই পাঠাবেন। তাহলে আপনাদের দিক থেকে মানে গ্রুপে কনভারসেশন দুটো হতে পারে। একটা হচ্ছে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, সেটা অন্যান্য কিছু না, কেবলমাত্র আমাদের ক্লাস নিয়ে কোনো পড়া বুঝতে পারেননি, কোনো সমস্যা আছে এরকম কিছু। আর দ্বিতীয়ত হোম টাস্ক, এই দুটোই আপনারা গ্রুপে পাঠাবেন। অন্যান্য কোনো রকম বার্তা আপনারা এই গ্রুপে শেয়ার করবেন না। আর আমিও আপনাদেরকে এই গ্রুপেই স্টাডি মেটেরিয়াল এবং ভয়েস নোট সবকিছু এই গ্রুপেই পাঠাবো। ঠিক আছে, তো এতটুকু ইনস্ট্রাকশন সকলে মেনে চলবেন। আর হোম টাস্ক প্রত্যেকে নিয়মিত করবেন। যদি কোনো পড়া বুঝতে না পারেন ক্লাসে জিজ্ঞাসা করবেন, গ্রুপে জিজ্ঞাসা করবেন, কোনো অসুবিধা নেই, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব রাখবেন না। ঠিক আছে। যোগমায়া ম্যাডাম, আপনার তো মানে আপনি হাত তুলছেন কিন্তু আমার স্পিকারটা। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, বলছি স্যার, আমার বলার যে আমার ফোন নাম্বারটা আমার মেয়ের নাম্বার আছে, কিন্তু আমার নাম্বারটা অ্যাড করে নিলে গ্রুপে তবে আমি সব পাবো। মেয়ে তো এখানে থাকে না, মেয়ে হায়দ্রাবাদে তো থাকে, ও আচ্ছা আচ্ছা, চলে ঠিক গেছে। আছে। আচ্ছা, আপনি যেটা জয়েন করেছেন এখন, তাহলে এটা কি আপনার মেন নাম্বার? না, এই যেটা না এখন আমি জয়েন করছি এটা আমার নাম্বার। আমার নাম্বারটা একটু ও আচ্ছা, আপনার তাহলে গ্রুপে অ্যাড করা নেই, তাই তো? ঠিক আছে, আমি গ্রুপে অ্যাড করে নেবো। আমাকে অদৃশ্য ম্যাডাম পাঠিয়েছিলেন, ঠিক আছে, আমি আপনার নাম্বারটা পাঠিয়েছেন, গ্রুপে অ্যাড করে নেবো। হ্যাঁ, এটাই আমি বলার জন্য বারবার করছি, কিন্তু আমি তো সঠিক সিস্টেম গুলো জানি না। আমি এখন ঠিক আছে, মেয়েকে ঠিক আবার আছে, বললাম, বললো আমাকে এইভাবে করো। গ্রুপে অ্যাড করে নেবো। ঠিক আছে, চিন্তা করবেন না। ঠিক আছে স্যার, এইটাই বলার জন্য আমি ফোন করছি। আসলে আমি আপনার আজকে ক্লাসে নাম দেখলাম এখানে, ওই জন্য আমি আর ভাবলাম গ্রুপে আপনি অ্যাড হয়েছেন হয়তো। হ্যাঁ, মেয়ের লিঙ্কটা পাঠিয়েছে, তারপরে আমি জয়েন করতে আচ্ছা আচ্ছা, পারলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা বেশ, তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আর আমরা প্রত্যেকটা ক্লাসে শান্তি মন্ত্র দিয়ে শেষ করব, আর শুরু করব স্বামীজির প্রণাম মন্ত্র দিয়ে। আচ্ছা, যদি ক্লাসের বিষয়ে কিছু জিজ্ঞাসা বা কিছু বলার থাকে আপনারা তাড়াতাড়ি বলুন। আর যদি কিছু বলার না থাকে তাহলে ক্লাসটা এখানেই শেষ করবো আজকে। স্যার বলছি তাহলে হোমওয়ার্ক ওই দুটো অভ্যাস যেগুলো আছে
হ্যাঁ, দুটো আমাদেরকে আমি একটা স্যাম্পেল পাঠিয়ে দেবো আগামীকাল। আচ্ছা, ঠিক আছে, তাহলে সকলকে শুভরাত্রি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ স্যার, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। থ্যাংক ইউ স্যার, শুভ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।